আজকে ম্যাগনেটিজমের সেকেন্ড যে চ্যাপ্টার আছে ম্যাগনেটিক প্রপার্টিজ অফ ম্যাটার সেটাকে নিয়ে আলোচনা করছি। তার পার্ট 1 আছে। ভেবেছিলাম চ্যাপ্টারটা একবারেই কমপ্লিট করব, কিন্তু পরীক্ষা আমাদের পিছিয়ে গেছে। 21শে সেপ্টেম্বর পরীক্ষা শুরু হচ্ছে, তো এত তাড়াহুড়ো করে আশা করি কোনো লাভ নাই। ভালো মতোই আমরা সব কিছু শিখি। এই চ্যাপ্টারের টার্গেট হচ্ছে ইলেকট্রোম্যাগনেটিজম যা পড়েছিলাম সেটাকে আমরা রিয়েল ম্যাগনেটের সাথে কম্পেয়ার করব। মানে এখানে আমরা রিয়েল ম্যাগনেট নিয়ে আলোচনা করব। যা যা থিওরি পড়েছিলাম সেগুলো সব ইলেকট্রোম্যাগনেটিজমের ওপর ছিল। এই চ্যাপ্টারে সব পড়বো আমরা রিয়েল ম্যাগনেট নিয়ে। আসল চুম্বক হলে তার চৌম্বক ক্ষেত্র কেমন হবে, তার এনার্জি কত হবে, তার টর্ক কত হবে, এটসেট্রা এটসেট্রা, এগুলো সব পড়বো। এবং চুম্বকের সাথে ইলেকট্রিসিটির যে রিলেশন বা সাদৃশ্য বা সিমিলারিটিস সেটাকে নিয়েও আলোচনা করব। তো যেহেতু লাস্ট ক্লাস বা লাস্ট চ্যাপ্টারে আমরা আলোচনা করেছিলাম ইলেকট্রোম্যাগনেটিজম, দ্যাট ইজ ম্যাগনেটিক প্রপার্টি লিঙ্কড উইথ ইলেকট্রিসিটি। আমরা পড়েছিলাম কোনো একটা চার্জ যদি মুভিং হয়, সো এনি মুভিং চার্জেস ক্রিয়েট ইলেকট্রিক ফিল্ড অ্যাজ ওয়েল অ্যাজ ম্যাগনেটিক ফিল্ড। এই জন্য এটাকে বলেছিলাম আমরা ইলেকট্রোম্যাগনেটিক থিওরি বা বলতে পারো ইলেকট্রোম্যাগনেটিজম। তো সেখানে চার্জ মুভ করছিল, বাট আমরা এই চ্যাপ্টারে চার্জকে বেশি গুরুত্ব দেবো না। আমরা এখানে রিয়েল ম্যাগনেট নিয়ে আলোচনা করব। আসল চুম্বক। আসল চুম্বক কেমন হয়? দণ্ড চুম্বক, অশ্বক্ষুরাকৃতি চুম্বক, এরকম টাইপের যে চুম্বকগুলো হয় সেটাকে নিয়ে আলোচনা হবে। আমাদের পড়াশোনার সুবিধার্থে আমরা যে চুম্বকটাকে নিয়ে আলোচনা করব এখানে সবই বার ম্যাগনেট বা দণ্ড চুম্বক হয়। আমরা যেমন ইলেকট্রোস্ট্যাটিক্সের ক্ষেত্রে যে টার্মিনোলজিগুলো ইউজ করেছিলাম এখানে সবই প্রযোজ্য। যেমন আমরা ভাবতে পারি যে ইলেকট্রোস্ট্যাটিক্সের ক্ষেত্রে প্লাস কিউ মাইনাস কিউ নামক দুটি আধান ছিল, একটা দণ্ড চুম্বকের ক্ষেত্রেও এরকমই দুটি পোল হয়, দ্যাট ইজ নর্থ পোল অ্যান্ড সাউথ পোল। নর্থকে আমরা প্লাস ধরতে পারি, সাউথকে মাইনাস। প্রত্যেকটা পোলের একটা পোল স্ট্রেংথ হয়, যাকে বাংলায় বলা হয় মেরু শক্তি। ইটস নট এনার্জি, it is the magnitude of the pole। যেমন চার্জ, নর্থ ম্যাগনেটিক পোলকে আমরা প্লাস আর সাউথ ম্যাগনেটিক পোলকে মাইনাস বলবো। তার সঙ্গে আমরা দেখেছিলাম যে ইলেকট্রোস্ট্যাটিক্সের ক্ষেত্রে কিছু পরিমাণ ইলেকট্রিক ফোর্স অফ লাইন্স, তড়িৎ বলরেখা প্লাস কিউ চার্জ থেকে বেরিয়ে মাইনাস কিউ চার্জে প্রবেশ করে বা নাও করতে পারে। বাট একটা বার ম্যাগনেটের ক্ষেত্রে এরকম আমরা ম্যাগনেটিক ফোর্স অফ লাইন্স পাবো, যাকে বলা হয় চৌম্বক বলরেখা, এবং আমরা সেগুলো দেখবো নর্থ পোল থেকে বেরিয়ে সাউথ পোলে গিয়ে প্রবেশ করে। আমরা যেমন ইলেকট্রোস্ট্যাটিক্সের ক্ষেত্রে ডাইপোল পেয়েছিলাম, দ্বিমেরু, এখানেও ডাইপোল পাওয়া যাবে। একটা দণ্ড চুম্বকের জন্য ডাইপোল বা অশ্বক্ষুরাকৃতি চুম্বকের ডাইপোল। আমরা যেমন ইলেকট্রোস্ট্যাটিক্সের ক্ষেত্রে ডাইপোল মোমেন্ট পেয়েছিলাম, এখানেও ডাইপোল মোমেন্ট পাবো। আমরা যেমন ইলেকট্রিক ফিল্ডের ক্ষেত্রে টর্ক পেয়েছিলাম পিই সাইন থিটা, এখানেও সেরকমই টর্ক পাবো। আমরা যেমন ইলেকট্রোস্ট্যাটিক্সের ক্ষেত্রে ইলেকট্রিক্যাল এনার্জি পেয়েছিলাম, দ্যাট ইজ পিই কস থিটা 1 মাইনাস কস থিটা 2, এখানেও সেরকমই কিছু পাবো। সো দ্যাট উইল বি সিমিলার টু দিস। সেই জন্য আমাদের কম্প্যারিজন করে পড়াটা খুব সুবিধা হবে। আমি জানি মোস্ট অফ দ্য স্টুডেন্টস ইলেকট্রোস্ট্যাটিক্স ভুলে গেছো, নামও হয়তো উচ্চারণ করতে পারবে না এখন, যে কি কি চ্যাপ্টার ছিল সেটাও ভুলে গেছো। তো ইলেকট্রোস্ট্যাটিক্স এর মধ্যে আমাদের 4টে চ্যাপ্টার ছিল, বা 3টে বড়জোর বলতে পারো। ইলেকট্রিক ফিল্ড, ইলেকট্রিক পোটেনশিয়াল, অ্যাজ ওয়েল অ্যাজ ছিল আমাদের ক্যাপাসিটর ক্যাপাসিট্যান্স। তার মধ্যে ইলেকট্রিক ফিল্ডের সাথে এটা খুব লিঙ্কড আছে। তো আমরা আজকে সেই লিঙ্কটাকে ক্র্যাক করার চেষ্টা করবো। সো এই টপিকের মধ্যে আমরা শুধু আলোচনা করবো আজকে বার ম্যাগনেট নিয়ে, অনলি বার ম্যাগনেট নিয়ে, তার লিঙ্কড উইথ দ্য ইলেকট্রোস্ট্যাটিক্স বা স্থির তড়িতের সাথে তার কি লিঙ্ক আছে এটাকে নিয়ে একটু আলোচনা করব। তো ফার্স্ট অফ অল ইলেকট্রিক ডাইপোল অ্যান্ড ডাইপোল মোমেন্টকে নিয়ে যদি একটু আমরা আলোচনা করার চেষ্টা করি। তো আমি সিমিলারিটি মনে রাখছি বা ভাবছি যে যেমন ইলেকট্রিক ফিল্ড হয় সেরকম ম্যাগনেটিক ফিল্ড হয়। আমরা ইলেকট্রিক ফিল্ডকে ই দিয়ে যদি ডিনোট করি, তোমরা জানো ম্যাগনেটিক ফিল্ডকে আমরা বি ভেক্টর দিয়ে ডিনোট করি। ব্যাপারগুলো গুলিয়ে যেতে পারে, তাই খুব সাবধানে বোঝার চেষ্টা করবে। সো আমি একটা দিকে ইলেকট্রিক মানে ইলেকট্রোস্ট্যাটিক্স রাখছি, আর একদিকে ম্যাগনেটিক ফিল্ড রাখছি। তোমরা যেহেতু ছোটবেলা থেকে দণ্ড চুম্বক পড়েছো,
নো ডাউট একটা দণ্ড চুম্বক নর্থ পোল অ্যান্ড সাউথ পোল দিয়ে তৈরি হয়, এই হচ্ছে একটা দণ্ড চুম্বকের বৈশিষ্ট্য। এটাকে বলা হয় ম্যাগনেটিক অ্যাক্সিস, দিস ইজ কল্ড ম্যাগনেটিক অ্যাক্সিস। সেরকমই তোমরা ইলেকট্রোস্ট্যাটিক্সে পড়েছো প্লাস কিউ আর মাইনাস কিউ দুটি চার্জ এরকম ভাবে যদি থাকে তাহলে এটা একটা ডাইপোল ক্রিয়েট করে, ইটস এ ডাইপোল। ডাইপোল মানে বলা হয় দ্বিমেরু। তেমনি এই চুম্বকেরও যদি এখানে কোনো একটা পোল স্ট্রেংথ হয় সেটাকে আমরা এম দিয়ে লিখছি, তো নর্থ পোল স্ট্রেংথকে প্লাস এম আর সাউথ পোল স্ট্রেংথকে মাইনাস এম, যেখানে আমি বারবার বলছি এম কে বলা হচ্ছে পোল স্ট্রেংথ। পোল স্ট্রেংথ মানে কি স্যার? মেরু শক্তি। এটাকে বলবো আমরা মেরু শক্তি। কথা বলিস না, পড়াটা ভালো করে বোঝ, নাহলে মাথার উপর বেরোবে পুরো চ্যাপ্টার। পোল স্ট্রেংথ মানে হচ্ছে মেরু শক্তি। আমরা এটা ধরে নিলাম এম দিয়ে লিখছি। যেমন এটা সিমিলার, এটা অ্যাকচুয়ালি কি হচ্ছে সিমিলার টু চার্জ, তুমি এটাকে চার্জের মতো ভাবতে পারো, সিমিলার টু চার্জ। বাট সেখানে একটা পার্থক্য আছে কি স্যার? তুমি শুধুমাত্র একটি প্লাস কিউ বা একটি মাইনাস কিউ আধানকে খুঁজে পেতে পারো, বাট তুমি কোনোদিন একটা নর্থ পোলকে খুঁজে পাবে না। যেখানে নর্থ পোল আছে অপোজিট সেখানে সাউথ পোল অটোমেটিক্যালি জেনারেট হয়ে যায়। সো ম্যাগনেটিক মনোপোল ডাজ নট এক্সিস্ট। একক চুম্বকের উত্তর মেরু বা দক্ষিণ মেরুকে তুমি কোনোদিনও খুঁজে পাবে না। বুঝতে পেরেছো? সো ইউ ক্যান নেভার ফাইন্ড আউট দ্য ম্যাগনেটিক মনোপোল, দিস ইজ দ্য সিম্পল থিং। সো ডাইপোল, যেমন ডাইপোল পড়লাম সেরকমই ডাইপোল মোমেন্ট হয়। ডাইপোল মোমেন্ট, ডাইপোল মোমেন্টের ক্ষেত্রে আমরা লিখি পি সমান কত স্যার? যে কোনো একটা চার্জ কিউ আর তাদের মধ্যে লেংথ যদি এল হয় তাহলে স্যার কিউ ইন্টু এল। এটা হচ্ছে ডাইপোল মোমেন্ট। এখন এখানে যদি ডাইপোল মোমেন্ট কিউ ইন্টু এল হয় তাহলে পরে এখানেও যদি আমি ডাইপোল মোমেন্ট অফ ম্যাগনেট, যেটাকে আমরা ম্যাগনেটিক মোমেন্ট বলতে পারি, তো স্যার ডাইপোল মোমেন্ট যেটাকে আমরা বলছি দ্বিমেরু ভ্রামক অফ ম্যাগনেট, যেটাকে আমরা শর্টে বলতে পারি চৌম্বক ভ্রামক বা ম্যাগনেটিক মোমেন্ট, যেটাকে আমরা শর্ট করে বলতে পারি চৌম্বক ভ্রামক বা ম্যাগনেটিক মোমেন্ট। সো ডাইপোল মোমেন্ট অফ ম্যাগনেট বা আমরা বলতে পারি ম্যাগনেটিক মোমেন্ট। সিমিলারিটি যেহেতু আমরা বজায় রাখার চেষ্টা করছি, তো বাই সিমিলারিটি তুমি বলতে পারবা যে পি সমান যদি কিউ ইন্টু এল হয় তাহলে স্যার ম্যাগনেটিক ডাইপোল মোমেন্ট বা ম্যাগনেটিক মোমেন্ট যদি এম দিয়ে লিখেন তাহলে এম সমান নো ডাউট যে কোনো একটা পোল স্ট্রেংথ এম এবং এদের মধ্যে যে ডিস্টেন্স সেই ডিস্টেন্সটাকে আপনি লিখবেন এল। হ্যাঁ না বলবে প্লিজ। তার মানে ম্যাগনেটিক মোমেন্ট উইল বি নাথিং বাট পোল স্ট্রেংথ ইন্টু ডিস্টেন্স বিটুইন দ্য পোলস। ওই ম্যাগনেটের যে দুটি পোল আছে প্লাস এম এবং মাইনাস এম তাদের মধ্যে যে ডিস্টেন্স, তাদের মধ্যে ডিস্টেন্সটা মাথায় রাখবা। ডাইপোল মোমেন্ট কিন্তু ভেক্টর কোয়ান্টিটি, দ্যাট ইজ পি ইজ ভেক্টর, কিন্তু চার্জ স্কেলার, তাই এলটা হয় এখানে ভেক্টর। সিমিলারলি একইভাবে ভাবতে পারো যে ম্যাগনেটিক মোমেন্ট এম যদি ভেক্টর হয় তাহলে নো ডাউট এল উইল বি ওর ভেক্টর কোয়ান্টিটি। সেই জন্য এলটাকে তুমি অনেক ক্ষেত্রে ডিসপ্লেসমেন্ট ভাবতে পারো। সিম্পল নর্থ পোল অ্যান্ড সাউথ পোলের মধ্যে সিম্পল একটা সোজা দাগ কাটো, সেই লেন্থটাকে তুমি চয়েস করবা। যাই হোক, যেখানে আছে নর্থ পোল যেখানে আছে সাউথ পোল খোঁজো, তাদের মধ্যে সোজা দাগ কেটে দাও, যেমন তোমরা সরণ বার করো সেই রকম ভাবে লেন্থটাকে চয়েস করবা। আই হোপ ক্লিয়ার করতে পেরেছি। সো ইলেকট্রিক ডাইপোল ছিল পিউ ইকুয়ালস টু কিউএল, ম্যাগনেটিক ডাইপোল বা ডাইপোল মোমেন্ট উইল বি ইকুয়ালস টু এম ইকুয়ালস টু এমএল। এখানে বারবার বোঝানোর চেষ্টা করছি ক্যাপিটাল এম হবে ম্যাগনেটিক মোমেন্ট আর স্মল এম হচ্ছে পোল স্ট্রেংথ। আমরা স্মল এম সম্বন্ধে কিছুই জানি না, উই ডোন্ট নো একটা চুম্বকের ম্যাগনেটিক মোমেন্ট কি, তার ইউনিট কি, উই ডোন্ট নো। উই উইল বি নোয়িং ফার্দার, আমরা আস্তে আস্তে জানবো, আমরা আস্তে আস্তে জানবো। শুভম কি হয়েছে? আমরা আস্তে আস্তে জানবো। তো আই হোপ সিমিলারিটি বজায় রেখে ম্যাগনেটিক মোমেন্টটাকে তুমি ক্যালকুলেট করতে পারবা যদি পোল স্ট্রেংথ তোমার জানা থাকে। এবার পড়বো আমরা ইলেকট্রিক ফিল্ড অন দ্য অ্যাক্সিস অফ অ্যান ইলেকট্রিক ডাইপোল। চলো ভাবো তো, তোমার কাছে যদি কোনো একটা ইলেকট্রিক ডাইপোল থাকে, কনসিডার করো দেয়ার ইজ এ মাইনাস কিউ চার্জ অ্যান্ড দেয়ার ইজ এ প্লাস কিউ চার্জ, এবং মাইনাস কিউ প্লাস কিউ
তারা পরস্পর 12 দূরত্বে আছে, ধরে চলো 12 দূরত্বে আছে। যদি 12 দূরত্বে থাকে তাহলে এই ম্যাগনেটিক ডাইপোলের অ্যাক্সিস থেকে আর দূরত্বে, সেন্টার থেকে আর দূরত্বে এই বিন্দুতে ইলেকট্রিক ফিল্ড কত হয় স্যার? না তো এই বিন্দুতে ইলেকট্রিক ফিল্ড ই সমান হয় যদি মনে থাকে 1/4πε0 2p বাই কত হয় স্যার আর কিউব। এইটা হচ্ছে ফর্মুলা ছিল। তাহলে অ্যাট অ্যান অ্যাক্সিয়াল পয়েন্ট আমাদের ইলেকট্রিক ফিল্ডের ফর্মুলাটা ছিল 1/4πε0 2p বাই আর কিউব, যদি তোমরা মনে করতে পারো। তাহলে ইলেকট্রিক ফিল্ডের ফর্মুলা এটাই ছিল। তাহলে পরে সেম লজিকের তুমি যদি ভাবো, সেম লজিক, সিমিলার টু, আমরা যদি ভাবতে চাই এরকমই একটা নর্থ সাউথ পোল, কোনো ম্যাগনেট থাকতে পারে, নর্থ সাউথ পোল, এদিকটা নর্থ এদিকটা সাউথ, তাহলে স্যার এখানে নো ডাউট প্লাস এম আছে, এখানে নো ডাউট মাইনাস এম আছে। আর এর পুরো লেন্থটা যদি আমি ধরি 12, তাহলে এর সেন্টার থেকে অ্যাক্সিস বরাবর আর দূরত্বে ম্যাগনেটিক ফিল্ড হবে সিমিলার টু দিস। তাহলে ম্যাগনেটিক ফিল্ড হবে সিমিলার টু দিস। সো ম্যাগনেটিক ফিল্ড উইল বি নাথিং বাট, ভেক্টর দিচ্ছি না, বি সমান, আমরা বলেছিলাম 1/4πε0 যেমন ইলেকট্রিক ফিল্ডে কাজে লাগে, ম্যাগনেটিক ফিল্ডে সেটা হয়ে যায় μ0/4π, তোমরা নিশ্চয়ই জানো। সো আমরা এখানে 1/4πε0 জায়গায় লিখবো μ0/4π। এখানে যেমন 2p আছে, আমরা এখানে লিখবো 2m, নাকি হ্যাঁ না বলবা? কেন p এর জায়গায় m কাজ করে, তুমি আগের স্লাইডে সেটা দেখে ফেলেছো। p এর জায়গায় m কাজ করছে, p টাকে বলছি ইলেকট্রিক ডাইপোল মোমেন্ট, whereas m is called as ম্যাগনেটিক মোমেন্ট বা ম্যাগনেটিক ডাইপোল মোমেন্ট। তো 2m বাই, আর ডিসটেন্সটা যেহেতু r আছে তাই আমরা লিখবো 2m বাই r কিউব। এগুলো আমি সিমিলারিটি বজায় রাখছি, দেখে শিখছি, বুঝছি যে হ্যাঁ এটা হলে এটা হবে, কারণ আমরা ইলেকট্রোম্যাগনেটিজমে সেই জিনিসগুলো পড়েছি যে ইলেকট্রিক কোনো জায়গায় কারেন্ট ক্যারিং লুপ যদি থাকে আর কোনো জায়গায় যদি শুধুমাত্র একটা কোনো ম্যাগনেট থাকে, কোনো পার্থক্য আশা করি থাকবে না, আমরা এটা বুঝবো এখনো পর্যন্ত। তাহলে ইলেকট্রিক ফিল্ড অন দ্য অ্যাক্সিস অফ অ্যান ইলেকট্রিক ডাইপোল, আই হোপ বুঝাতে পেরেছি, কোনো সমস্যা আমার ক্রিয়েট হয়নি এখানে। আমরা টর্ক অন অ্যান ইলেকট্রিক ডাইপোল যদি বার করি, তাহলে যে কোনো একটা ইলেকট্রিক ডাইপোলের যদি টর্কের ফর্মুলা বার করতে চাও, তো স্যার টাউ ভেক্টর শুড বি ইকুয়ালস টু পি ভেক্টর ক্রস ই ভেক্টর, এটা ছিল টর্কের ফর্মুলা। তো স্যার টাউ ভেক্টর উইল বি ইকুয়ালস টু নাথিং বাট পি ভেক্টর ক্রস ই ভেক্টর। টাউ ভেক্টর সমান পি ভেক্টর ক্রস ই ভেক্টর। তাহলে টাউ সমান পিই সাইন থিটা, কারণ জানো তুমি ক্রস প্রোডাক্ট করলে পরে পিই সাইন থিটা হয়। তো দুটো ভেক্টরের ক্রস নিলে পরে সেটা হয়ে যাবে সাইন, এ ক্রস বি হলে কথা হয় এ বি সাইন থিটা, এ ডট বি হলে এ বি কস থিটা। তাহলে পি ক্রস ই কত হবে স্যার? পি সাইন থিটা। এটাই ছিল টর্কের ভ্যালু, ইফ ইউ রিমেম্বার, যদি তোমার মনে থাকে। তো স্যার টর্কের ভ্যালু এটাই হয়। তো সেই রকমই আমরা যদি এটা একটু ডেমনস্ট্রেট করতে চাই, তাহলে মনে করে দেখতে পারো যদি এরকম একটা ইলেকট্রিক ফিল্ড ছিল আর এখানে একটা ডাইপোলকে প্লেস করা হয়েছিল, তোমাদের মনে আছে কিনা আমি ঠিক জানি না, এখানে যদি প্লাস কিউ চার্জ ছিল আর এখানে যদি মাইনাস কিউ চার্জ ছিল, তাহলে এখানে একটা ফোর্স কাজ করছিল আর এইদিকে একটা ফোর্স কাজ করছিল অপোজিট, মাইনাস আছে বলে। তার ফলে এটা কি হচ্ছিল? রোটেট করে যাচ্ছিল, কাপল তৈরি হয়েছিল এখানে। সিমিলারলি আমরা যদি কোনো একটা এক্সটার্নাল ম্যাগনেটিক ফিল্ড কনসিডার করো, সেখানে বি আছে আর সেখানে একটা আমি দণ্ড চুম্বককে প্লেস করে দিই, দ্যাট ইজ এটা হচ্ছে নর্থ পোল, এটা হচ্ছে সাউথ পোল, তাহলে এর উপর একটা ফোর্স কাজ করবে এরকম ভাবে এবং তাকেও কি করবে? ঘুরিয়ে দেবে। সেই জন্য দুটো চুম্বককে রাখলে দেখবে তারা সবসময় একটা নির্দিষ্ট অ্যালাইনমেন্টে থাকতে চায়, তুমি ঘুরিয়ে ঘাড়িয়ে দিলে ওরা আবার আগের মতো আসতে চাইবে। কেন আগের মতো আসতে চাইছে? বিকজ অফ ক্রিয়েটিং দ্য টর্ক। তার মধ্যে একটা টর্ক কাজ করছে, ওই টর্ক কি করছে? বডিটাকে ঘুরিয়ে দিচ্ছে যাতে করে সে স্টেবল পজিশনে থাকতে পারে। তাহলে সিমিলার টু দিস যদি হয়, তাহলে আমরা এখানে টাউ ভেক্টর সমান লিখতে পারবো পি ভেক্টরের জায়গায় কি লিখবো? এম ভেক্টর ক্রস কি লিখবো? বি ভেক্টর। কেন ই ভেক্টর নিশ্চয়ই লিখবো না, কেন ই ভেক্টর সিমিলার টু কি হয়ে যাচ্ছে? বি ভেক্টর। তোমরা যদি মনে করে দেখতে পারো ক্লাস 11-এ আমরা এরকমই রৈখিক গতির সাথে ঘূর্ণন গতিটাকে কম্পেয়ার করেছিলাম।
সার্কুলার মোশন অ্যান্ড স্ট্রেট লাইন মোশন। যেমন সেখানে সরণ ছিল, এখানে ছিল কৌণিক সরণ, ওখানে ছিল ত্বরণ, এখানে ছিল কৌণিক ত্বরণ, এক্স্যাক্টলি সেম ছিল, তাই না? এখানেও তাই। তাহলে টাও ভেক্টর সমান যদি এম ভেক্টর ক্রস বি ভেক্টর হয়, তাহলে নো ডাউট তুমিও এখানে লিখতে পারবা টাও সমান এম বি সাইন থিটা। আমি এগুলো সব কম্পেয়ার বা সিমিলারিটি বজায় রেখে লেখার চেষ্টা করছি, যে হ্যাঁ এরকম এরকম ঘটছে, এরকম হচ্ছে, একই জিনিস সেগুলো স্যার। তো সেম জিনিস যদি ইলেকট্রিক বা ইলেকট্রোস্ট্যাটিক্স এর কোনো ডাইপোলের উপর ক্রিয়েট হয়, এটা একটা ম্যাগনেটের উপর কাজ করতে পারে। অ্যাজ ইফ লাগছে আমার এখন যে একটা ইলেকট্রিক ডাইপোল আর একটা ম্যাগনেট সিমিলার ইন ওয়ার্কিং প্রিন্সিপাল, কার্যনীতি অনুযায়ী দুটো মনে হচ্ছে এক। কোনো জায়গায় একটা ম্যাগনেট রাখার বদলে আমি একটা যদি ডাইপোল রেখে দিই অফ দ্য সিমিলার স্ট্রেংথ, ইট উইল অ্যাক্ট অ্যাজ সেম। পার্থক্য, ডাইপোল ক্রিয়েট করবে ইলেকট্রিক ফিল্ড, ম্যাগনেট ক্রিয়েট করবে ম্যাগনেটিক ফিল্ড, বাট এভরিথিং উইল বি সিমিলার টু এভরিথিং। আমরা এগুলো প্রমাণ করে দেবো, ডোন্ট ওয়ারি অ্যাবাউট দ্যাট। আমি এক এক করে প্রমাণ করবো, আগে জিনিসগুলো ঢোকাচ্ছি মাথায় যে হ্যাঁ দেখো এরকম রকম হচ্ছে, ব্যাপারটাকে বোঝার চেষ্টা করি। ম্যাগনেটিক ফিল্ড ইন দ্য অ্যাক্সিস অফ এ কারেন্ট ক্যারিং লুপ। কনসিডার করতে পারো যে তোমার কাছে একটা কারেন্ট ক্যারিং লুপ আছে, তার রেডিয়াসটা কনসিডার করে নাও না তো আর, আর এখান থেকে এক্স দূরত্বে কোনো একটা জায়গায় ম্যাগনেটিক ফিল্ড বার করতে হবে। তাহলে আর রেডিয়াস এর কোনো একটা কারেন্ট ক্যারিং লুপ, তার সেন্টার থেকে অ্যাক্সিস বরাবর, ইফ ইউ হ্যাভ লুকড ইট, দেখো এটা অ্যাক্সিস বরাবর আছে, তাহলে পরে এখানে ম্যাগনেটিক ফিল্ডের ফর্মুলা তুমি পেয়েছিলে কার জন্য? কারেন্ট ক্যারিং লুপের জন্য। কারণ কি বলেছিলাম, আগের গুলো সব স্ট্যাটিক চার্জ ছিল, স্ট্যাটিক চার্জের জন্য সব ইলেকট্রিক ফিল্ড তৈরি করেছিল। এখন চার্জ হয়ে গেছে মুভেবল, মুভিং। আর এটা পড়েছো তোমরা লাস্ট চ্যাপ্টারে, আ মুভিং চার্জ ক্রিয়েট ম্যাগনেটিক ফিল্ড। তাহলে এখানে যদি একটা কোনো কারেন্ট ক্যারিং কন্ডাক্টর লুপ আকারে নেওয়া হয়, তাহলে তার এক্সিস বরাবর কি হবে? একটা ম্যাগনেটিক ফিল্ড কাজ করবে, এবং সেই ম্যাগনেটিক ফিল্ডের ভ্যালু যদি দেখতে চাও, সো বি সমান মিউ 0 আই আর স্কোয়ার বাই 2 ইন্টু আর স্কোয়ার প্লাস এক্স স্কোয়ার এর হোল টু দি পাওয়ার 3/2। এটাই ছিল ভ্যালু, মুখস্থ নাই অনেকের, এটাই ছিল ভ্যালু। তো এটাই ছিল ভ্যালু আমাদের। সো বি ইকুয়াল টু, মুখে হাত রেখে কথা বলিস না বাবা, শোনা যাচ্ছে। বি ইকুয়ালস টু মিউ 0 আই আর স্কোয়ার বাই, চালাক মনে করেছি নিজেকে, বি ইকুয়ালস টু মিউ 0 আই আর স্কোয়ার বাই 2 ইন্টু আর স্কোয়ার প্লাস এক্স স্কোয়ার হোল টু দি পাওয়ার 3/2। ক্লিয়ার হয়েছে ব্যাপারটা? আমি যে এটাকে ঠিকঠাক করে একটু সাজানোর চেষ্টা করি, দেখো একটু ভালো করে। তো অ্যাজ ইফ লাগবে, দেখো মিউ 0 বাই 4 পাই, আমি ইচ্ছা করে লিখলাম মিউ 0 বাই 4 পাই, তো 2 ছিল 4 পাই লিখলাম, তাহলে নো ডাউট আমাকে ওপরে 2 পাই লিখতে হবে, যাতে কাটাকুটি করে 2 থাকে। হ্যাঁ না বলবা? আর ওপরে ছিল আই ইন্টু আর স্কোয়ার বাই, নিচে ছিল দেখো, যদি আমি ধরে নিই যে এক্স এর দূরত্ব আর এর থেকে অনেক বেশি, তাহলে আরটাকে এখানে অ্যাভয়েড করতে পারি, তাহলে এখানে নিচে আমি এক্স কিউব লিখতে পারি। এটা যদি একটু সাজাই আমি, তাহলে দেখতে পাচ্ছ বি সমান মিউ 0 বাই 4 পাই, একটু দেখবে 2 ইন্টু আই ইন্টু পাই আর স্কোয়ার বাই এক্স কিউব। এবার এই রাশিটার চোখে দেখাও, দেখো তো এটা ইলেকট্রিক ফিল্ড যদি একটা কোনো ডাইপোলের জন্য দেখো তার এক্সিস বরাবর, তাহলে ইলেকট্রিক ফিল্ড at an any axial point due to a dipole, তাহলে আমরা এখানে বলতে চাইছি যে কোন একটা ডাইপোলের জন্য অক্ষীয় কোনো বিন্দুতে ইলেকট্রিক ফিল্ড কত হয়, এক্ষুনি বুঝালাম, এবং সেটা আমি করেও দিয়েছি, দেখতে পাচ্ছ তোমরা এইটা নাকি। শুধু এখানে আর ডিস্টেন্স চয়েস করেছি, এখানে এক্স চয়েস করেছি। তো আমি আর এর জায়গায় যদি এক্স লিখেই দিই, আর এর জায়গায় যদি এক্স লিখে দিই, বা আরেকবার ভাবো এরকম করে, যেখানে মাইনাস কিউ আছে এখানে প্লাস কিউ আছে, এদের মধ্যবর্তী দূরত্ব 12, আর এখান থেকে আমি এক্স দূরত্বে কোনো জায়গায় ইলেকট্রিক ফিল্ডের কথা ভাবছি। তো একটু ভালো করে দেখলে পরে দেখতে পাবা ইলেকট্রিক ফিল্ড ইকুয়ালস টু হয় 1/4 পাই এপসাইলন 0 2 পি বাই কত হয় এক্স কিউব। ইকুয়েশন দুটোকে একটু ভালো করে চোখে দেখো। আমরা একটু আগে বললাম
ইলেকট্রিক ফিল্ড যা কাজ করে ম্যাগনেটিক ফিল্ড সেম কাজই করে। মিউ 0/4 পাই যা কাজ করছে 1/4πε0 সেম কাজ করছে। দেখো এখানে 2 আছে, এখানেও 2 আছে, নিচে x³ আছে, নিচে x³ আছে। তাহলে আমার অ্যাজ ইফ মনে হচ্ছে ইলেকট্রিক ডাইপোল, কোনো একটা ইলেকট্রিক ডাইপোলের ধরুন কোনো একটা ডাইপোল মোমেন্ট পি, আর এইটাকে আমরা তাহলে বলতে পারবো কি ম্যাগনেটিক ফিল্ডের জন্য ম্যাগনেটিক মোমেন্ট। তাহলে পিটা যদি ইলেকট্রিক ডাইপোলের জন্য ডাইপোল মোমেন্ট হয় তাহলে এটা নিশ্চয়ই এটা হবে ম্যাগনেটিক মোমেন্ট। তাহলে দেখো একটা সার্কুলার কারেন্ট ক্যারিং কন্ডাক্টরের একটা ম্যাগনেটিক মোমেন্ট পাওয়া গেল, এবং কম্পেয়ার করে আমরা এখানে লিখতে পারছি যে ম্যাগনেটিক মোমেন্ট বা ম্যাগনেটিক ডাইপোল মোমেন্ট, magnetic dipole moment of any current carrying loop please মাথায় রাখবে, এটা মুখস্থ করবা, is m should be equals to I into pi r square। pi r square মানে তার এরিয়া, pi r square মানে তার এরিয়া, তাহলে I into a, এটা হচ্ছে ম্যাগনেটিক মোমেন্ট অফ এনি কারেন্ট ক্যারিং কন্ডাক্টর লুপ যদি হয় সেটা। তো এনি কারেন্ট ক্যারিং লুপ কন্ডাক্টর যদি হয় তাহলে m should be equals to nothing but I into a। তাহলে যে কোনো একটা আমার কাছে সার্কুলার লুপ যদি থাকে, সেই সার্কুলার লুপের যদি আমি এরিয়া জানি আর সেই সার্কুলার লুপে কতটা কারেন্ট যাচ্ছে সেটা জানতে পারি, তাহলে আমি তার ম্যাগনেটিক মোমেন্ট ইজিলি ক্যালকুলেট করতে পারবো। উই ক্যান ক্যালকুলেট দ্য ম্যাগনেটিক মোমেন্ট বাই নোয়িং দ্য কারেন্ট ফ্লোয়িং থ্রু দ্য loop and the area of the loop. So magnetic moment will be nothing but I into a। মাথায় এখানে একটা কথা রাখতে হবে আমাদেরকে, যে ম্যাগনেটিক মোমেন্ট অবভিয়াসলি ইজ এ ভেক্টর কোয়ান্টিটি, একটু আগে বুঝিয়ে দিয়েছি আমি, যেখানে ছিল m ভেক্টর সমান ml ভেক্টর। তো যেহেতু ম্যাগনেটিক মোমেন্ট ছিল আমাদের কি, ম্যাগনেটিক মোমেন্ট হচ্ছে ভেক্টর কোয়ান্টিটি, তাহলে অবভিয়াসলি এখানে যদি এমটাকে আমি ভেক্টর লিখি তাহলে আই তো স্কেলার কোয়ান্টিটি, কিন্তু মাথায় রাখবা এ হচ্ছে ভেক্টর, সো এরিয়ার ডাইরেকশনই হবে ম্যাগনেটিক মোমেন্টের ডাইরেকশন, এরিয়ারই ডাইরেকশন হবে ম্যাগনেটিক মোমেন্টের ডাইরেকশন। তাহলে কোন একটা সার্কুলার লুপের ক্ষেত্রে ম্যাগনেটিক মোমেন্টের ভ্যালু হচ্ছে আই ইন্টু এ, আই এ ভেক্টর। এবার বই পড়লে না পাগল হয়ে যাবে, এগুলো বোঝার চেষ্টা করো, বই পড়লে যদি হয়ে যেত তাহলে হয় না। বই তো পড়তে হবে কিন্তু ব্যাপারটা বোঝার চেষ্টা করতে হবে যে কি ব্যাপার ঘটছে, হচ্ছেটা কি অ্যাকচুয়ালি। তো m সমান আই এ, m ভেক্টর সমান আই এ ভেক্টর। ইফ উই জাস্ট রিপিট, দুটো জিনিসকে আমি এখানে বোঝানোর চেষ্টা করলাম কম্পেয়ার করে, যে আমার কাছে যদি একটা কোনো দণ্ড চুম্বক হয়, এনি বার ম্যাগনেট, যে কোনো একটা আমার কাছে বার ম্যাগনেট আছে, যে কোনো একটা দণ্ড চুম্বক আছে আমার কাছে বার ম্যাগনেট, এবং সেই বার ম্যাগনেটের এটা ধরো নর্থ পোল, এটা সাউথ পোল, তাহলে পরে এই দুটি পোলের মধ্যে ডিস্টেন্স যদি স্যার এল হয়, এল ডিস্টেন্স হয়, তাহলে পরে তার ম্যাগনেটিক মোমেন্ট হবে স্যার এম এল। এবং বাই ভেক্টর ফর্ম, যদি তুমি বাই ভেক্টর ফর্ম দেখতে চাও না, তো স্যার এম ভেক্টর শুড বি ইকুয়ালস টু এম এল ভেক্টর। এটা ম্যাগনেটের জন্য পেলাম, কিন্তু আমি এক্ষুনি বারবার একই কথা বলছি যে একটা ম্যাগনেট আর একটা ইলেকট্রোস্ট্যাটিক্স এর ক্ষেত্রে একই জিনিস। এই ম্যাগনেটের বদলে যদি আমি একটা সার্কুলার লুপ রেখে দিই, একই কাজ করছে। হ্যাঁ না বলবা? আমি তার প্রমাণও দিয়ে ফেলেছি। এর জন্য ম্যাগনেটিক ফিল্ড যা হচ্ছে, এর জন্য ম্যাগনেটিক ফিল্ড কি হচ্ছে, সেমই হচ্ছে। তো ঠিক তো? তো আমরা যদি এই জায়গাটায় দেখতে চাই, তাহলে এর কোনো একটা জায়গায় অ্যাক্সিস বরাবর যদি কারেন্ট ফ্লো করে, কিছু কনসিডার করো এখানে কারেন্ট ফ্লো করছে আই এবং তার এরিয়া আছে এ, তাহলে স্যার এক্ষেত্রে ম্যাগনেটিক মোমেন্ট শুড বি ইকুয়ালস টু আই ইনটু এ, এবং বাই ভেক্টর ফর্ম আমি লিখতে পারবো আই এ ভেক্টর। স্যার দুটো তো কমপ্লিটলি আলাদা। আবে না, দুটো সেমই, জিনিসটা আলাদা। কি? একটা ম্যাগনেটের জন্য, একটা কারেন্ট ক্যারিং লুপের জন্য। তোকে কি দিয়েছে সেটা ভাব। তোকে যদি ম্যাগনেট দেয় এই ফর্মুলা, তোকে লুপ দিলে এই ফর্মুলা, বাস আর কিছু না। তো এইটা শুধুমাত্র অনলি ফর ম্যাগনেট, যেটা রিয়েল ম্যাগনেট। তোরা ছোটবেলা থেকে খেলে আসিস,
রিয়েল ম্যাগনেট, বাট এটা রিয়েল ম্যাগনেট নয়, এটা অ্যাকচুয়ালি কি হচ্ছে কারেন্ট ক্যারিং লুপ। এটা মনে হবে ম্যাগনেট নয়, কিন্তু এটা ম্যাগনেটের মতোই কাজ করছে। দেখতে তো পাচ্ছি সব, এতক্ষণ তো তাই পড়াচ্ছি আমি যে এটা ম্যাগনেটের মতোই কাজ করছে, সবই তো একই রকম দেখছি আমরা। যদি তাই না হয় তাহলে কারেন্ট ক্যারিং লুপের জন্য অ্যাক্সিয়াল পয়েন্টে ম্যাগনেটিক ফিল্ড কি করে বার করতে পারলি? তাহলে কি করে বার করতে পারলি? বায়োসাভার্ট ল, যে কোনো একটা তারের মধ্যে দিয়ে কারেন্ট গেলে তার আশেপাশে ম্যাগনেটিক ফিল্ড তৈরি হয়। ওর স্টেট কি বললো আমাকে? সবই তো সেম ভাই। তো যে কোনো মুভিং চার্জ অলওয়েজ ম্যাগনেটিক ফিল্ড প্রডিউস করে, এটা মাথায় রাখতে হবে আমাকে। তো আই হোপ ব্যাপারটাকে বোঝার চেষ্টা করছি। এবার আমরা যেহেতু মেরু শক্তির কোনো আইডিয়াই নাই আমার কাছে, এটা কি জিনিস জানি না আমরা, তো এটা নিয়ে ফার্দার পড়াশোনা আমরা এখন করতে পারবো না যতক্ষণ এটাকে জানছি। তো আমরা এইটা জানতে পারবো কেন স্যার? দেখো আই মানে কারেন্ট আমি জানি, আর এ মানে এরিয়া, তাহলে এখান থেকে নো ডাউট আমি তার ইউনিটটাকে ইজিলি বার করতে পারবো স্যার। তাহলে ম্যাগনেটিক মোমেন্টের ইউনিট কি হবে? আমি এখানে লিখে দিচ্ছি, ম্যাগনেটিক মোমেন্ট কিন্তু চলছে। ম্যাগনেটিক মোমেন্ট কত হবে স্যার? ইউনিট হবে তাহলে অ্যাম্পিয়ার মিটার স্কোয়ার। বইয়ে পেয়ে যেতে পারবা, দাগ দিয়ে নিও বা লিখে নাও। তাহলে ম্যাগনেটিক মোমেন্টের ইউনিট হবে অ্যাম্পিয়ার মিটার স্কোয়ার। হোয়াট ইজ দ্য ইউনিট অফ ম্যাগনেটিক মোমেন্ট? অ্যাম্পিয়ার মিটার স্কোয়ার। স্যার তাহলে এটার কি অ্যাম্পিয়ার মিটার স্কোয়ার হবে না? আরে এটারও ইউনিট অ্যাম্পিয়ার মিটার স্কোয়ারই হবে স্যার। এখানে তো কারেন্ট ফারেন্ট নাই, তোর মনে হচ্ছে নাই? জিনিস দুটো তো সেম, তার রূপটা আলাদা, তার রূপ আলাদা, জিনিস তো সেম। ক্লিয়ার হলো ব্যাপারটা? বুঝাতে পেরেছি? তো ইউনিট হচ্ছে অ্যাম্পিয়ার মিটার স্কোয়ার। আর যদি তার ডাইমেনশন দেখতে চাও, তো স্যার ডাইমেনশন বার করতে চাইলে কারেন্টের ডাইমেনশন তো আই হয়, আর এর হচ্ছে এল স্কোয়ার, এটা হচ্ছে তার ডাইমেনশন আই এল স্কোয়ার। আই হোপ বুঝাতে পারলাম ব্যাপারটা। তাহলে ম্যাগনেটিক মোমেন্ট নিয়ে আমার কোনো চাপ হলো না, রইলো না আশা করছি। যদি আমাকে রিয়েল ম্যাগনেট দেয়, নর্থ পোল আর সাউথ পোলের মধ্যে দূরত্বটা খুঁজবো, সোজা দাগ কাটবো। আর যদি আমাকে কারেন্ট ক্যারিং লুপ দেয়, তাহলে সেই লুপের কারেন্ট খুঁজবো, আর কি খুঁজবো? এরিয়া, বাস। তাহলে আমি বার করে নিতে পারবো কি? ম্যাগনেটিক মোমেন্ট। আই হোপ কোন রকমের বিরক্ত বোধ এখনো পর্যন্ত আমাকে চ্যাপ্টারটা করেনি। পাল্টালাম। হয়েছে সবার? কোন সমস্যা আছে বলবা? বুঝতে পেরেছো সবাই? ক্লিয়ার হয়েছে? এনি ডাউট রিগার্ডিং দিস চ্যাপ্টার? এখনো পর্যন্ত কোনো ডাউট জেনারেট হয়েছে? 6-7টা স্লাইড পড়ানো হয়েছে, পড়েনি নিশ্চয়? চলো পাল্টালাম। চলো, টর্ক অন এ কারেন্ট ক্যারিং লুপ। যদি তোমার মনে থাকে, তো কারেন্ট ক্যারিং লুপের ক্ষেত্রে ম্যাগনেটিক ফিল্ডে যদি আমরা কোনো কিছু রাখি, তাহলে সেখানে একটা টর্ক কাজ করে নাকি? কত টর্ক কাজ করে স্যার? না তো মনে করে দেখো, আমরা এরকম একটা লুপ কনসিডার করেছিলাম, আর আমরা ম্যাগনেটিক ফিল্ডটাকে দিয়েছিলাম এরকম ভাবে, জানি না মনে আছে কিনা, এরকম ভাবে নাকি? মেকিং অ্যাঙ্গেল থিটা। তুমি অ্যাঙ্গেলকে থিটাও ভাবতে পারো, নাও ভাবতে পারো। যদি অ্যাঙ্গেলকে থিটা না ভাবো, সোজা দিয়ে দাও, তাহলে থিটা 90 ডিগ্রি হয়ে যাবে। তাহলে এক্ষেত্রে আমরা যে টর্কটা পেয়েছিলাম, মনে রাখার সহজ কথা বলেছিলাম নিবা, তাই তো? তাহলে টর্ক ছিল আমাদের নিবা, মনে পড়ছে কিনা আমি ঠিক জানি না। টাও সমান এনআই বিএ, বা আমরা বলেছিলাম বিনা বিআইএনএ, নাকি মনে পড়ছে? তো টর্ক সমান নিবা, ক্লাসটা করিয়েছিলাম, বুঝতে পেরেছো নিশ্চয়? তো একটা যে কোনো ম্যাগনেটিক ফিল্ড, এক্সটার্নাল কোনো ম্যাগনেটিক ফিল্ডে যদি আমি কোনো একটা কারেন্ট ক্যারিং লুপকে প্লেস করে দিই, তাহলে সেই লুপের উপর একটা টর্ক কাজ করে, এবং সেই লুপটাকে সে ঘুরিয়ে দেয়, এবং সেই লুপের ক্রিয়াশীল যে টর্কটা কাজ করে, সেটা কত হচ্ছে এনআই বিএ, নিবা, বা বিআইএনএ, বিনা ভাবতে পারো। যেখানে এন হচ্ছে নাম্বার অফ দ্য টার্ন, আই হচ্ছে কারেন্ট, বি হচ্ছে ম্যাগনেটিক ফিল্ড, অ্যান্ড এ হচ্ছে এরিয়া। এ হচ্ছে এরিয়া। তাহলে টর্ক মানে দেখো, যদি এখানে একটা সাইন থিটা রাখতে পারো, যদি অ্যাঙ্গেলটা থিটা হতো, তাহলে মনে আছে নিশ্চয়ই এখানে কি রাখতাম? একটা আমি সাইন থিটা। চলো এটাকে নিয়ে একটু ভাবি, দেখো। তাহলে স্যার টাও মানে নিবা সাইন থিটা, আমি ধরে নিলাম একটাই পাক আছে, তাহলে হয়ে যাবে স্যার বিয়া সাইন থিটা, নিশ্চয় হয়ে যাবে। এরকম কিছু হবে, তাই তো? তাকাবে প্লিজ। বি ইন্টু আই এ ইন্টু সাইন থিটা, আমি এভাবেও লিখতে পারবো। আই এ মানে একটু আগে পেয়েছিস কি? ম্যাগনেটিক মোমেন্ট, এটাকে এম দিয়ে লেখা যায়। তো স্যার আমি এভাবে লিখতে পারবো, বি এম সাইন থিটা। যদি টাও হয়,
তাহলে স্যার টাও ভেক্টর কি লেখা যায়, এম ক্রস বি। হ্যাঁ না বলবি, এটা কি একটু আগে পড়িয়েছিলাম? দেখ তো এইখান থেকে কি সেম জিনিসটা পাওয়া যাচ্ছে? তাহলে সেম জিনিস দেখ রিলেট করে দিতে পারছি আমরা, মাথার মধ্যে কোনো ঘোর প্যাঁচ থাকছে না। আশা করছি সব জঞ্জাট ক্লিয়ার হচ্ছে যে হ্যাঁ যেখান থেকে আমরা পেয়েছিলাম সেখান থেকে আবার ফেরত আসছি, অর্থাৎ শুরুর জায়গাতে দেখো ফিরে চলে এলাম। আমরা শুরুতে টর্ক পড়ানোর সময় টাও ভেক্টর সমান পি ক্রস ই করিয়েছিলাম, এখন দেখো টাও ভেক্টর সমান এম ক্রস বি, সেখানেই আমি পড়িয়েছিলাম। তোমরা যদি খাতা লিখে থাকো দেখো তাই লেখা আছে। সো বেসিক্যালি টর্ক অন এ কারেন্ট ক্যারিং লুপ অন ম্যাগনেটিক ফিল্ড হচ্ছে কি নিবা বা নিবা সাইন থিটা বা এম ক্রস বি ভাবতে পারো, যেখানে এম হচ্ছে তার ম্যাগনেটিক মোমেন্ট। আশা করছি কোনো রকমের সমস্যা ক্লিয়ার এখানে ক্রিয়েট হয়নি। ক্লিয়ার, কোনো ডাউটই না, এটা প্রিভিয়াস চ্যাপ্টারে ছিল, পাল্টালাম আমি। ক্লিয়ার। নেক্সট ম্যাগনেটিক ডাইপোল মোমেন্ট, এটা নিয়ে আর বলার কিছু অবশেষ রাখে না, কোনো কিছুই আর বেঁচে নেই, সব কিছু বলে ফেলেছি। আমার কাছে যে কোনো ম্যাগনেট দিক, সেই ম্যাগনেটের কি করব, শুধু পোল খুঁজবো, পোল। রিয়েল ম্যাগনেট মাথায় রাখবো কি, যদি আমাকে রিয়েল ম্যাগনেট দেয় রিয়েল ম্যাগনেট, তাহলে তোমার প্রথম কাজ হচ্ছে পোল স্ট্রেংথ খোঁজো, পোল স্ট্রেংথ, বাংলায় যাকে বলছি মেরু শক্তি। 2 নাম্বার স্ট্রেট লাইন ডিস্টেন্স খোঁজো, তাদের মধ্যবর্তী স্ট্রেট লাইন ডিস্টেন্স খোঁজো, স্ট্রেট লাইন ডিস্টেন্স, আর তাদেরকে কি করে দাও, গুণ করে দাও, মাল্টিপ্লাই দেম। বাস তুমি এইভাবে একটা রিয়েল ম্যাগনেটের ম্যাগনেটিক মোমেন্ট খুঁজে বার করতে পারবা। যাই দেখ 3টি স্টেপ, পোল স্ট্রেংথ খুঁজতে হবে, তাদের মধ্যে সোজা দাগ বা ডিস্টেন্স খুঁজতে হবে, আর তাদেরকে কি করতে হবে, গুণ করতে হবে। তাহলে পরে তুমি এখানে ম্যাগনেটিক মোমেন্ট পেয়ে যাবা, যেটা কি ছিল ক্যাপিটাল এম সমান এম ইন্টু স্মল এল, ক্যাপিটাল এম সমান স্মল এম ইন্টু এল। যদি লুপ হয়, যে কোনো একটা যদি লুপ হয়, তাহলে সেই লুপের মধ্যে কারেন্ট খুঁজতে হবে, আর তার কি খুঁজতে হবে, এরিয়া। যদি ম্যাগনেটিক মোমেন্ট জেনে নিতে পারো তাহলে হবে আই এ। ক্লিয়ার হলো ব্যাপারটা? এখন পরের স্লাইডে আছে, বাট আমি এখনই বুঝিয়ে দিচ্ছি যে কোনো একটা ম্যাগনেট যদি দেখো, সেই ম্যাগনেটের যে পোলগুলো হয় না, সেই পোলগুলো একদম এন্ডে থাকে না। ক্লাস 7-এ ছিল যে এইটাকে যদি তুমি ম্যাগনেটের জিওমেট্রিক্যাল লেংথ বলো, এলজি লিখলাম, মানে একদম এন্ড টু এন্ড, এটা হচ্ছে ম্যাগনেটের জিওমেট্রিক্যাল লেংথ, যাকে বলা হয় জ্যামিতিক দৈর্ঘ্য। দেখা গেছে ম্যাগনেটের সেই পোলগুলো একটু যেন ভেতরের দিকে থাকে, একটা নর্থ ভেতরে আছে, একটা সাউথ ভেতরে আছে, একটু ভেতরে আছে, এবং এদের মধ্যবর্তী যে দূরত্ব আছে সেই দূরত্বটাকে বলা হয় কি, লেংথ অফ দ্য ম্যাগনেট, অর্থাৎ এটা অ্যাকচুয়াল ম্যাগনেটের লেংথ। এবং দেখা গেছে এই যে চুম্বকের দুটি মেরুর মধ্যে ডিস্টেন্স, এটা জ্যামিতিক দৈর্ঘ্যের একটু ছোট হয়, কত হয়, 86% হয়। দ্যাট ইজ LM is nothing but 0.86 of the LG, অর্থাৎ জ্যামিতিক দৈর্ঘ্যের থেকে এটা একটু কম হয়। কম হলেও মাত্র 0.86, এটাকে আমরা প্রায় 1-এর কাছাকাছি ভেবেই নিতে পারি। সেই জন্য আমাদের ক্যালকুলেশনের সুবিধার জন্য আমরা LM আর LGর ভ্যালুটাকে প্রায় সেমই রাখি, কোনো জায়গায় আলাদা দেখবে না। তো আমাকে কোনো রকম ভাবে আলাদাভাবে LM এর ভ্যালু বার করতে হয় না, কারণ আমরা ধরে নিই যে LM আর LG প্রায় সেম। এটা শুধুমাত্র পার্থক্য অফ 0.86 এর আছে, যে ম্যাগনেটিক লেংথটা হবে কত, 0.86 অফ LG। ক্লিয়ার হয়েছে ব্যাপারটা? কোনো সমস্যা আমাকে বলবে প্লিজ। এনি ডাউট নেই? তাহলে ম্যাগনেটিক ডাইপোল মোমেন্ট ক্যালকুলেট করতে পারবি এবার? ক্যান ইউ ক্যালকুলেট? যে আমি যদি দিই তোমাকে কিছু বার করতে কোনো একটা সিস্টেমের, সো ক্যান ইউ ক্যালকুলেট ম্যাগনেটিক মোমেন্ট? কি করে ক্যালকুলেট করবি? যদি রিয়েল ম্যাগনেট দেওয়া হয়, পোল স্ট্রেংথ খুঁজবো, তারপর কি করব, স্ট্রেট লাইন ডিস্টেন্স খুঁজবো, বাস তাহলে হয়ে যাবে। ক্লিয়ার? চল, যদি এরকম সিচুয়েশন দেখি তাহলে আমরা বার করতে পারবো। ক্লিয়ার? সিমিলারিটিস বিটুইন সার্কুলার লুপ অ্যান্ড ম্যাগনেট, যে কোনো একটা সার্কুলার লুপের সাথে ম্যাগনেটের সিমিলারিটিস কি স্যার? এক্ষুনি দেখিয়ে দিলেন তো, যে আমরা এক্ষুনি দেখলাম যে কোনো একটা জায়গায় যদি ম্যাগনেট থাকে স্যার, ম্যাগনেট সিমিলারিটি থেকে আপনি এক্ষুনি বলে দিলেন
সেখানে ম্যাগনেটিক ফিল্ড হয় μ0/4 কত হয় 2m বাই কত হয় r³ নাকি। আর সার্কুলার লুপের ক্ষেত্রেও আমি একটু আগে ক্যালকুলেট করে দেখিয়ে দিলাম, ডিস্টেন্সটা যদি r হয়, এটা যদি a হয়, তাহলে স্যার এখানেও ম্যাগনেটিক মোমেন্ট হবে বা ফিল্ড হবে μ0/4 2m/r³। বোথ আর সেম। আমি এটাই বারবার বোঝানোর চেষ্টা করছি যে একটা ম্যাগনেট আর একটা সার্কুলার লুপ বোথ আর সেম, দেখতে শুধু আলাদা, জিনিসটা আলাদা, বাট এভরিথিং ইজ সেম। লাইক ম্যাগনেটটা এখানে কার রূপ ধারণ করে আছে, একটা কয়েলের রূপ ধারণ করে আছে, বা কয়েলটা ম্যাগনেটের রূপ ধারণ করেছে। সিমিলারলি ম্যাগনেটটা এখানে কয়েলের রূপ ধারণ করেছে, ভাইস ভার্সা। তুমি যা ভাববে তাই, যাহাই দুর্গা তাহাই পার্বতী। তো এক্স্যাক্টলি সেম ওয়েতে তুমি ভাবতে পারো, তাই না? এই রকম ভাবে ভাবতে পারো। সো দুটোর সেম জিনিস, ম্যাগনেট একই রকম ভাবে কাজ করবে। এবার এদের মধ্যে কিছু ডিসিমিলারিটি বা পার্থক্য তো থাকবে। হ্যাঁ, থাকবে। একটা ম্যাগনেটের ম্যাগনেটিক ফিল্ডকে তুমি ইনক্রিজ ডিক্রিজ করতে পারবে, ওটা ফিক্সড। বাট এখানে কারেন্টকে চেঞ্জ করে তুমি তার ম্যাগনেটিক ফিল্ডকে চেঞ্জ করতে পারবা। দেখো, এম মানে আই যদি বাড়ানো হয় ম্যাগনেটিক ফিল্ড অটোমেটিক বাড়বে, আর আই যদি কমানো হয় ম্যাগনেটিক ফিল্ড অটোমেটিক কমবে। সো এখানে তুমি ভ্যারিয়েবল ম্যাগনেটিক ফিল্ড পেতে পারবা। যখন বাড়ানো যখন কমানো, ইউ ক্যান ইনক্রিজ অর ডিক্রিজ ম্যাগনেটিক ফিল্ড বাই ইনক্রিজিং অর ডিক্রিজিং দ্য কারেন্ট ইনসাইড দ্য লুপ। বাট একটা রিয়েল ম্যাগনেটের ম্যাগনেটিক ফিল্ড কিন্তু ফিক্সড, তার পোল স্ট্রেংথ ফিক্সড, এগুলো তুমি পাল্টাতে কোনো মতেই পারবে না। ক্লিয়ার হয়েছে ব্যাপারটা? কোনো ডাউট আছে এখানে? কোনো সমস্যা বলবে আমাকে প্লিজ। নেই নিশ্চয়, আশা করছি পড়িয়ে দিয়েছি সবই। চলো, বার ম্যাগনেট নিয়ে আমরা একটু আলোচনা করছিলাম। ম্যাগনেটিজম অ্যান্ড ম্যাটেরিয়াল কি? ম্যাগনেটিক ম্যাটেরিয়াল হচ্ছে সেই সমস্ত ম্যাটেরিয়াল যারা চুম্বক দ্বারা আকৃষ্ট হয়। হোয়াট ইজ ম্যাগনেট? ম্যাগনেট হচ্ছে সেই সমস্ত পদার্থ যারা বিশেষ কিছু পদার্থকে আকর্ষণ করার ক্ষমতা রাখে, যেমন ফেরাস, কোবাল্ট, নিকেল, লোহা, কোবাল্ট, নিকেল। এবং এরা কি করে? অপর একটি চুম্বককে বা অপর একটি পদার্থকে আকর্ষণ বা বিকর্ষণ করতে পারে। ক্লিয়ার হয়েছে ব্যাপারটা? সো বেসিক্যালি আমরা দেখলাম যে একটা ম্যাগনেট, তার কিছু প্রপার্টি আছে, অ্যাট্রাকটিভ আর রিপালসিভ। এটাকে বলছি আমরা ম্যাগনেটিজম। একটা ম্যাগনেট শুধুমাত্র আর একটা ম্যাগনেটের উপর অ্যাট্রাকটিভ বা রিপালসিভ ফোর্স দেবে তা নয়, সেটা অন্য কোনো ম্যাটেরিয়াল, যেমন কি লোহা, কোবাল্ট, নিকেল, এদেরকে বলা হয় ফেরোম্যাগনেটিক ম্যাটেরিয়াল। বাংলায় তোমরা পড়বে অয়স্চৌম্বক পদার্থ। দিস আর কল্ড ফেরোম্যাগনেটিক ম্যাটেরিয়ালস। সো এই হচ্ছে ম্যাগনেটিজম অ্যান্ড ম্যাগনেটিক ম্যাটেরিয়ালস। আই হোপ বুঝাতে পারলাম। এখন আমরা দেখবো কি বার ম্যাগনেট। একটা ম্যাগনেটকে যদি এরকম দণ্ডের মতো স্ট্রাকচার দেওয়া হয়, ইট ইজ কল্ড এ বার ম্যাগনেট। একটা বার ম্যাগনেট তার দৈর্ঘ্য বা দণ্ডের মতো হয়। এটা কি দিয়ে তৈরি হয়? ম্যাক্সিমামই আয়রন দিয়ে তৈরি হয়, বাট স্ট্রেংথেন করার জন্য এটাকে স্টিল দিয়ে অনেক সময় বানানো হয়। আর যে কোনো অন্য ফেরোম্যাগনেটিক ম্যাটেরিয়াল বা কোনো অ্যালয় দিয়েও বানানো যেতে পারে। এর নিজস্ব একটা ম্যাগনেটিক ফিল্ড আছে অলওয়েজ, কিন্তু সেটা ফিক্সড। ইউ ক্যান নট চেঞ্জ দ্য ম্যাগনেটিক ফিল্ড, যেটা আমরা একটু আগে পার্থক্যের মধ্যে বলছিলাম, যে এখানে তো ম্যাগনেটিক ফিল্ডকে চেঞ্জ করতে পারবো, ওখানে পারবা না, ওটা ফিক্সড। সো একটা বার ম্যাগনেটের ম্যাগনেটিক ফিল্ড ফিক্সড। আমরা যেহেতু ইলেকট্রিক ফিল্ডের সাথে বা ইলেকট্রোস্ট্যাটিক্সের সাথে সিমিলারিটি বজায় রাখছি, ইলেকট্রিক ফিল্ডের ক্ষেত্রে আমরা দেখেছিলাম প্লাস কিউ থেকে কিছু ইমাজিনারি লাইন্স মনে হয় বেরিয়ে গেছে, তাদেরকে বলা হতো বলরেখা বা ফোর্স অফ লাইন্স। আর কি হতো? মাইনাস কিউ এ প্রবেশ করতো। এখানেও সেরকম কিছু অদৃশ্য রেখা মনে হয় অ্যাজ ইফ ক্যালকুলেশনকে সুবিধা করার জন্য নর্থ পোল থেকে বেরিয়ে সাউথ পোলে গিয়ে ঢুকছে। আমরা এখানে একটা পার্থক্যকে মেনশন করতে চাইছি কি, যে আনলাইক যেমন আমরা দেখছিলাম যে একটি মাত্র প্লাস কিউ চার্জ থেকে আমাদের বলরেখাগুলো বেরোতে পারে এবং বেরিয়ে সেটা অসীম দূর পর্যন্ত চলে যেতে পারে, এখানে তা হবে না। দ্যাট মিনস আগের ক্ষেত্রে ইলেকট্রোস্ট্যাটিক্স এর ক্ষেত্রে বলরেখাগুলো একটা স্ট্রেট লাইন হতো। দে ওয়ার নট ক্লোজ লুপ, দে মে বি ক্লোজ লুপ অর নট, ডিপেন্ডিং আপন whether there is any charge or not. But in the case of magnet or bar magnet, যেখান থেকেই হোক, যদি ম্যাগনেটিক ফিল্ড অফ লাইন্স উত্তর মেরু থেকে বেরোয়, এবারটা কোনো না কোনো জায়গায় সেই ম্যাগনেটেরই আর একটা জায়গায় ঢুকবেই গিয়ে। সেই জন্য আমরা বলবো ম্যাগনেটিক
force of lines are closed loop. Magnetic force of lines are always closed loop, কারণ এবারটা উত্তর মেরু থেকে বেরোলে দক্ষিণ মেরুতে গিয়ে ঢুকবে। সেই জন্য এখান থেকে বলা হয় ম্যাগনেটিক মনোপোল ডাজ নট এক্সিস্ট। যদি শুধুমাত্র একটি উত্তর মেরু এক্সিস্ট করতো তাহলে সেখান থেকে বলরেখা বেরিয়ে অসীম দূরত্ব পর্যন্ত চলে যেত, কোথাও গিয়ে ঢুকতো না। কিন্তু বাস্তবে তা হবে না। একটা ম্যাগনেটকে কাটতে থাকলে পরেও অটোমেটিক তার নর্থ সাউথ পোল জেনারেট করতে থাকে। একটা ম্যাগনেটকে যে আমি এখানেই কেটে দেওয়া হয়, তাহলে এখানে নর্থ আছে, এখানে হয়ে যাবে সাউথ, এখানে হয়ে যাবে নর্থ, এটা সাউথ। আবার যদি কাটো তাহলে এটা হয়ে যাবে নর্থ, এটা হয়ে যাবে সাউথ, এটা হয়ে যাবে নর্থ সাউথ নর্থ সাউথ, এইভাবে চলতেই থাকবে। হতে 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 লাস্ট মোমেন্ট পর্যন্ত একটা অনুচুম্বকে পরিণত হবে, তাকে আর ভাঙা যাবে না। বাট তার মধ্যে একটা ম্যাগনেটিক প্রপার্টি থাকবে। ফেরোম্যাগনেটিক ম্যাটেরিয়ালের কেন ম্যাগনেটিক প্রপার্টি আছে তার জন্য অনেক থিওরি আছে। লন্ডন ডিভাই থিওরি আছে, ডোমেন থিওরি আছে, ওই অনুচুম্বক থিওরি, এরকম প্রচুর থিওরিজ আছে। তো বিভিন্ন থিওরি থাকলেও আমাদের অত ডিটেল নেই, পড়তে হবে না, বাট সেগুলো আমরা নেক্সট দিন আলোচনা করবো, আজকে নয়। অনেকটা আমি আলোচনা করেও দিলাম। ম্যাগনেটিক ফিল্ড অফ লাইন্স অ্যান্ড দেয়ার প্রপার্টিজ আমরা একটু আগে আলোচনা করলাম যে একটা বার ম্যাগনেট থেকে ম্যাগনেটিক ফিল্ড অফ লাইন্স গুলো বেরোবে উত্তর মেরু থেকে এবং সোজা দক্ষিণ মেরুতে গিয়ে প্রবেশ করবে। এগুলো হবে ক্লোজ লুপ, এগুলো হবে ক্লোজ লুপ। মাথায় রাখবো কি, এগুলো স্ট্রেট লাইন হতে পারে বা কার্ভ লাইন হতে পারে। এবং আমার কাছে যদি কোনো জায়গায় কোনো একটা বলরেখা থাকে, সেই বলরেখার যদি কোনো একটা পয়েন্ট আমি ট্যানজেন্ট ড্র করি, সেই ট্যানজেন্টটা ম্যাগনেটিক ফিল্ডের ডাইরেকশনকে প্রকাশ করে। যেমন ইলেকট্রিক ফিল্ড অফ লাইন্স এর ক্ষেত্রে কোনো একটা পয়েন্ট যদি আমরা ট্যানজেন্ট টানতাম, সেখানটাতে ইলেকট্রিক ফিল্ডের ডাইরেকশনকে প্রকাশ করত। দুটো ম্যাগনেটিক ফোর্স অফ লাইন্স কখনোই পরস্পরকে ছেদ করতে পারে না, কারণ ছেদ বিন্দু দিয়ে দেখো দুটো ট্যানজেন্ট টানা যাবে, যার জন্য ওই ছেদ বিন্দুতে বা ইন্টারসেকশন পয়েন্টে আমরা ম্যাগনেটিক ফিল্ডের দুটো ডাইরেকশন পাবো। কিন্তু যে কোনো একটা পয়েন্টে ম্যাগনেটিক ফিল্ডের দুটো ডাইরেকশন ইজ নট পসিবল, এটা পসিবলই নয় কোনোদিনও। যেহেতু কোনো একটা পয়েন্টে ম্যাগনেটিক ফিল্ডের দুটো ডাইরেকশন ইজ নট পসিবল, সেই কারণে আমরা বলবো কি, যে ম্যাগনেটিক ফিল্ডের ক্ষেত্রে আমরা দেখব যে কোনো রকম ভাবে ইন্টারসেকশনটাকে পাওয়া যাবে না। এরকম বাকি যা পয়েন্ট আছে সেগুলো তোমরা পড়ে নেবে একবার ফিল্ড অফ লাইন্স এর ক্ষেত্রে। ক্লিয়ার? তো আই হোপ ম্যাগনেটিক ফিল্ড অফ লাইন্স নিয়ে আর কোনো সমস্যা নাই। এবার আমরা আলোচনা করব পোল স্ট্রেংথ নিয়ে। পোল স্ট্রেংথটাকে নিয়ে এবার আলোচনা করব। তো কনসিডার করো যে আমার কাছে কোনো একটা জায়গায় ম্যাগনেটিক ফিল্ড আছে। জাস্ট ইমাজিন করো একটা ম্যাগনেটিক ফিল্ড আছে। এই ম্যাগনেটিক ফিল্ডের মধ্যে আমি একটা ম্যাগনেটকে প্লেস করেছি। জাস্ট ইমাজিন করো একটা ছোট্ট ম্যাগনেট আছে, এরকম একটা ম্যাগনেটকে প্লেস করেছি। এটা হচ্ছে তার উত্তর মেরু, এটা হচ্ছে তার দক্ষিণ মেরু। আমি কনসিডার করলাম যে পোল স্ট্রেংথ হচ্ছে আমার এম। আমি কনসিডার করলাম পোল স্ট্রেংথ হচ্ছে আমার কত, এম। পুরো এম ধরে আমি এমই ধরে রেখেছি, পোল স্ট্রেংথ হচ্ছে আমার এম। তাহলে বলো আমার এই আস্তে দাগাবে এই ম্যাগনেটের দরুন এখানে ধরো থিটা অ্যাঙ্গেল তৈরি করেছে, তাহলে নিশ্চয়ই আমি যদি এইটা দিয়ে একটা ট্রায়াঙ্গেল তৈরি করি তাহলে এটাও নিশ্চয়ই থিটা অ্যাঙ্গেলই হবে। এখানে সে একটা ফোর্স কাজ করছে এফ, এখানে একটা ফোর্স কাজ করছে এফ। তাহলে এই দুটো ফোর্সের মধ্যে লম্ব দূরত্ব এটা যদি আর হয়, তাহলে নো ডাউট এটা কত হবে স্যার, আর সাইন থিটা। কোনো আপত্তি না এটাতে, এই দূরত্বটা আর সাইন থিটা হবে, তাই না? এটা যদি আর হয়, দেখো লম্ব বাই অতি, বুঝতে পারছো ব্যাপারটা? তাহলে এখানে টর্ক কত হবে স্যার, না তো এখানে টর্ক হবে দেখতে পাচ্ছ এফ আর সাইন থিটা। কারণ তুমি জানো টর্ক মানে হচ্ছে প্রযুক্ত বল বা কাপলের যে কোনো একটা ফোর্স আর তাদের লম্ব দূরত্ব। কাপলের যে কোনো একটা ফোর্স নিলাম এবং তাদের লম্ব দূরত্বটা হচ্ছে আর সাইন থিটা, সেই কারণে আমরা এখানে বললাম। ক্লিয়ার ব্যাপারটা? তাহলে টাও সমান এফ আর সাইন থিটা। ক্লিয়ার হয়েছে? চলো এগেইন, এটাকে যেহেতু এক্সটার্নাল ম্যাগনেটিক ফিল্ড বি এর মধ্যে রেখেছো, আর ম্যাগনেটিক পোল স্ট্রেংথ যদি বি হয় আর এর যদি ম্যাগনেটিক মোমেন্ট এম হয়, ম্যাগনেটিক মোমেন্ট যদি এম হয়, তাহলেও তো তুমি লিখতে পারবা এগেইন আর একটা ফর্মুলাও তুমি জানো যে স্যার টাও ভেক্টর সমান, তো আমরা জানি এম ক্রস বি, বহুবার পড়েছি এটা। হ্যাঁ এটাও তো ঠিক, এটা আমরা একটা দিক দিয়ে পেলাম আর একটা দিক দিয়ে এটা পাবো।
এখন ক্রস প্রোডাক্টকে যদি তুলে ম্যাগনিটিউডে নিয়ে আসো তাহলে তুমি লিখবা এমবি সাইন থিটা। ক্লিয়ার হয়েছে ব্যাপারটা? এমবি সাইন থিটা। এবার দেখতে পাচ্ছ দুটো টর্ক সেম, দুটো টর্ক সেম। তো যদি দুটো টর্ক সেম হয় তাহলে স্যার এখান থেকে আমি ইজিলি একটা কথা লিখতে পারবো কি, যে এম বি সাইন থিটা মানে হয়ে যাচ্ছে এফ আর সাইন থিটা। ক্লিয়ার হলো? বুঝতে পারলাম? এম বি সাইন থিটা মানে হচ্ছে এফ আর সাইন থিটা। এখন আমরা যদি দেখি এফ মানে কি, না তো আমরা পড়েছিলাম এফ সমান কিউ ই, হ্যাঁ না বলবা? এফ সমান কিউ ই, যেখানে কিউ হচ্ছে চার্জ আর ই হচ্ছে ইলেকট্রিক ফিল্ড। তাহলে এখানে যে ফোর্সটা কাজ করবে, এখানে যে ফোর্সটা কাজ করছে, ভালো করে তাকাও, এর যদি পোল স্ট্রেংথ এম হয় তাহলে নিশ্চয় এখানে যে ফোর্সটা হবে সেটা কত হবে স্যার? এম বি, হ্যাঁ না বলবা? কারণ এখানে ম্যাগনেটিক ফিল্ড বি কাজ করছে। তাহলে আমি এফ এর জায়গায় এম বিটা ইজিলি লিখতে পারবো। তাহলে সামহাউ ক্যাপিটাল এম বি সাইন থিটা মানে হয়ে যাবে এম বি আর সাইন থিটা। নো ডাউট আমি এখানে সাইন থিটা বি, বি সাইন থিটা কাটতে পারবো, সো দ্যাট ক্যাপিটাল এম শুড বি ইকুয়ালস টু এম আর। এতদূর পর্যন্ত পেয়েছি আমরা। যেখানে আর হচ্ছে লেংথ অফ দ্য ম্যাগনেট, এখানে ম্যাগনেটের লেংথটাকে আমরা এল বা 12 ধরতে পারতাম, আমরা আর ধরলাম সহজ করার জন্য। এল বা 12 ধরতে পারতাম, বাট আর করলাম সহজ করার জন্য। এখান থেকে আমরা স্মল এম সমান লিখতে পারবো কি, না তো এখান থেকে আমরা স্মল এম সমান লিখতে পারবো, দেখতে পাচ্ছ স্মল এম সমান হয়ে যাচ্ছে ক্যাপিটাল এম বাই আর। এইটা হচ্ছে ম্যাগনেটিক পোল স্ট্রেংথের ম্যাথমেটিক্যাল ভ্যালু। এটা হচ্ছে পোল স্ট্রেংথ, দিস ইজ ইয়োর পোল স্ট্রেংথ। তার মানে আমরা বলতে পারবো যে স্যার পোল স্ট্রেংথ মানে ম্যাগনেটিক মোমেন্ট, ম্যাগনেটিক মোমেন্ট বাই কি হবে স্যার? লেংথ অফ দ্য ম্যাগনেট, লেংথ অফ দ্য ম্যাগনেট। দেখো লেংথ অফ দ্য ম্যাগনেট আর ছিল, তো পোল স্ট্রেংথ মানে পাওয়া গেল ম্যাগনেটিক মোমেন্ট বাই কি হয়ে যাবে? লেংথ অফ দ্য ম্যাগনেট। তাহলে ম্যাগনেটিক পোল স্ট্রেংথ মানে হয়ে যাচ্ছে কি, বুঝতে পারলাম ব্যাপারটা? ক্লিয়ার হয়েছে? বুঝতে পেরেছো? আই হোপ ক্লিয়ার হয়েছে। এবার তাহলে পোল স্ট্রেংথ নিয়ে একটু পড়াশোনা হোক। পোল স্ট্রেংথের ইউনিট কি হবে বলো? তো স্যার পোল স্ট্রেংথের ইউনিট হবে, বুঝতে পারছো, ম্যাগনেটিক মোমেন্টের ইউনিট তো স্যার অ্যাম্পিয়ার মিটার স্কোয়ার, তাকে কি দিয়ে ভাগ করব? মিটার দিয়ে। লেংথ মিটার, কাটাকুটি গেলে হয়ে যাবে অ্যাম্পিয়ার মিটার, সো মাথায় রাখবো এটা হচ্ছে অ্যাম্পিয়ার মিটার পোল স্ট্রেংথের ইউনিট। আর বুঝতে পারছো তাহলে ডাইমেনশন কত হবে? ডাইমেনশন হবে আইএল, আইএল হবে তার ডাইমেনশন। ক্লিয়ার? তাহলে পোল স্ট্রেংথ নিয়ে আশা করছি আর কোনো রকমের সমস্যা আমার হবে না। ক্লিয়ার হয়েছে? বুঝাতে পেরেছি? তো যেটা এখনো পর্যন্ত অজানা ছিল সেটা আমরা এবার জেনে নিলাম। তাহলে স্মল এম মানে কত হচ্ছে? ম্যাগনেটিক মোমেন্ট বাই লেংথ অফ দ্য ম্যাগনেট। বাস, তাহলে হয়ে গেল। তাহলে যে কোনো একটা ম্যাগনেটের পোল জানতে গেলে স্মল এম শুড বি ইকুয়াল টু কত হবে? ক্যাপিটাল এম বাই আর, দ্যাট ইজ ম্যাগনেটিক মোমেন্ট বাই লেংথ অফ দ্য ম্যাগনেট। যদি তাই হয় তাহলে আমরা আশা করি বুঝতে পেরেছি। সো ম্যাগনেটিক লেংথ আমি কি এখনই বুঝালাম। ম্যাগনেটিক লেংথ কাকে বলে? যে কোনো একটা বার ম্যাগনেটের দুটো পোলের মধ্যে যে লেংথ তাকে বলা হয় ম্যাগনেটিক লেংথ। যেমন আমার কাছে যদি কোনো একটা জায়গায় বার ম্যাগনেট হয়, সেই বার ম্যাগনেটের এটা নর্থ পোল, এটা সাউথ পোল, এই দুটোর মধ্যে যে ডিস্টেন্স তাকে বলছি আমরা ম্যাগনেটিক লেংথ। কিন্তু এই দুটোর মধ্যে যে ডিস্টেন্স এজ টু এজ, এটাকে বলছি আমরা জিওমেট্রিক্যাল লেংথ অফ দ্য ম্যাগনেট। তাই তো? বুঝতে পেরেছো রিসা? নাফিসা বুঝেছো? বুঝেছো তুমি? দলুই বুঝেছো? তোরা বুঝেছিস? কোনো সমস্যা হয়েছে এত পর্যন্ত? এনি ডাউট? চ্যাপ্টার কোনো কঠিন লাগছে কিছু এখনো পর্যন্ত? চলো, বার ম্যাগনেটের ম্যাগনেটিক মোমেন্ট পুরো ডিটেল আমি বুঝিয়ে দিয়েছি, নিশ্চয়ই কোনো সমস্যা নাই। আমরা একটু আগে এটা নিয়ে ডিটেল আলোচনা করলাম। মনে করে দেখো, ম্যাগনেটিক লেংথ আর জিওমেট্রিক লেংথকে আমরা কি ধরবো? প্রায় সেম। কেন স্যার? দাদা আমরা এখানে সেই কথাটা লিখে নিতে পারি যে ম্যাগনেটিক লেংথ ইজ নাথিং বাট 0.86 অফ দ্য কি হবে? জিওমেট্রিক লেংথ। তো যেহেতু 0.86 মানে প্রায় একের কাছাকাছি, সেজন্য আমরা সেটাকে প্রায় সেমই ধরে চলবো।
আমরা বারবার বলেছিলাম নর্থ পোলকে প্লাস এম দিয়ে লিখবো, সাউথ পোলকে মাইনাস এম দিয়ে লিখবো। অ্যাজ ইফ তুমি মনে মনে ভাবতে পারো যে প্লাস এম মানে হচ্ছে উত্তর মেরু, যেটাকে বলছি আমরা ধনাত্মক আধান, আর মাইনাস এম মানে হচ্ছে ঋণাত্মক মেরু, যেটাকে বলছি আমরা ঋণাত্মক আধান। জাস্ট সেম, সিমিলার, এরকম ভাবে ভাবতে পারো। ওখানে যেমন আমরা Q1 ইউজ করছিলাম, এখানে ইউজ করব প্লাস এম। সেজন্য সবসময় মাথায় রাখবা, একটা যে কোনো ম্যাগনেটের উত্তর মেরু আর দক্ষিণ মেরুর ম্যাগনেটিক পোল স্ট্রেংথ উইল অলওয়েজ বি সেম বাট ইন অপোজিট নেচার। মানে এখানকার পোল স্ট্রেংথ যা হবে এখানকার পোল স্ট্রেংথ সেম হবে একটা ম্যাগনেটের ক্ষেত্রে, অলওয়েজ ইট উইল বি সেম। পোল স্ট্রেংথ কখনো চেঞ্জ হবে না। সো যে কোনো একটা ম্যাগনেটের ক্ষেত্রে পোল স্ট্রেংথ উইল বি রিমেইনিং অলওয়েজ সেম। কোন রকমের সমস্যা আই হোপ এখনো পর্যন্ত ক্রিয়েট হয়নি। ক্লিয়ার হয়েছে পুরো জিনিসটা? যদি না হয়ে থাকে তাহলে আশা করি কোনো রকম প্রবলেম হবে না। বার ম্যাগনেটের যা যা প্রপার্টি আছে আমি সব একটু আগে আলোচনা করে দিয়েছি। আই হোপ কোনো রকমের সমস্যা এখনো পর্যন্ত হবে না। যা যা আছে সব রকম প্রপার্টি আমার আলোচনা করা হয়ে গেছে, তোমরা জাস্ট একবার রিডিং দিয়ে দিও। ক্লিয়ার হয়েছে? বুঝতে পেরেছি সবাই? ক্লিয়ার হয়েছে সবার? পাল্টালাম বাবা। চলো তাহলে এবার আমরা ম্যাগনেটিক মোমেন্ট ক্যালকুলেশন করা শিখি। তো ম্যাগনেটিক মোমেন্টের ডাইরেকশন কোন দিকে হয় মাথায় রাখবা। যদি তোমার কাছে কোনো একটা বার ম্যাগনেট দেওয়া হয়, এটা যদি সাউথ পোল, এটা যদি নর্থ পোল হয়, বলো ইলেকট্রিক মোমেন্ট বা ইলেকট্রিক ডাইপোল মোমেন্ট কোন দিক থেকে কোন দিকে কাজ করে? ঋষা বলো তো, কোন দিক থেকে কোন দিকে কাজ করে ইলেকট্রিক ডাইপোল মোমেন্ট? কৃষাঞ্জিত পারবা? কেউ পারবে ব্যাচে? বলো। মাইনাস থেকে প্লাস, অলওয়েজ ইলেকট্রিক ফিল্ড প্লাস থেকে প্লাস। সো মাথায় রাখবা মাইনাস থেকে প্লাসে কাজ করে ইলেকট্রিক ডাইপোল মোমেন্ট। সেই জন্য অলওয়েজ ম্যাগনেটিক ডাইপোল মোমেন্টও কি করবে? মাইনাস থেকে প্লাসে। কেন এটা ভুল করলি? নো, ডাইপোল মোমেন্ট সব সময় মাইনাস থেকে প্লাসে কাজ করবে অলওয়েজ। তাহলে এখানে ম্যাগনেটের ক্ষেত্রেও ডাইপোল মোমেন্ট সর্বদা কোন দিক থেকে কোন দিকে কাজ করবে? সাউথ টু নর্থ। চলো প্রশ্ন দেখি। ফার্স্ট ডায়াগ্রাম দেখতে পাচ্ছ যে আমি এখানে জোর করে দুটো সাউথ পোলকে আটকে রেখেছি আর দুটো ম্যাগনেটকে পরস্পর 90 ডিগ্রি অ্যাঙ্গেলে ফেলে রেখেছি। বলছে প্রত্যেকটা ম্যাগনেটের ম্যাগনেটিক মোমেন্ট এম, মানে এর ম্যাগনেটিক মোমেন্ট কি হবে না? তো বুঝতে পারছো এর ম্যাগনেটিক মোমেন্ট হবে স্যার সোজা এইদিকে এম, হ্যাঁ না না বলো। আর এর ম্যাগনেটিক মোমেন্ট হবে সোজা এইদিকে স্যার এম। ম্যাগনেটিক মোমেন্ট কি ভেক্টর কোয়ান্টিটি? হ্যাঁ স্যার ভেক্টর। তাহলে দুটো ভেক্টর দেখতে পাচ্ছ কত ডিগ্রি অ্যাঙ্গেলে কাজ করছে? 90 ডিগ্রি অ্যাঙ্গেলে। তাহলে এদের রেজাল্ট্যান্টটা নিশ্চয়ই এদিকে কাজ করবে, হ্যাঁ না না বলো। তাহলে স্যার রেজাল্ট্যান্ট ম্যাগনেটিক মোমেন্ট এম আর কত হবে? রুট ওভার এম স্কোয়ার প্লাস কত লিখবো? এম স্কোয়ার প্লাস কত লিখবো? 2mm কস কত লিখে দেবো? 90 ডিগ্রি। নিশ্চয় বুঝতে পারছো ভ্যালুটা কত হবে স্যার? √2m। কোনো সমস্যা বলবে আমাকে প্লিজ? কোনো সমস্যা বলবে আমাকে প্লিজ? এন্ড আউট নেই নিশ্চয়? আপত্তি আছে কিছু? নেই। চলো তাহলে পরেরটা বলে দাও, 60 ডিগ্রিতে কত হবে বলো? 60 ডিগ্রি হলে কত হবে না? রেজাল্ট্যান্ট কত হবে? রুট ওভার এম স্কোয়ার প্লাস এম স্কোয়ার প্লাস 2m ইন্টু এম। আরে মনে আছে ফর্মুলা তো নাকি? রুট ওভার স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস 2ab cos আলফা এবং tan থিটা সমান b sin আলফা বাই a প্লাস b cos আলফা। মনে নেই নিশ্চয়? চলো তাহলে 2m ইন্টু m ইন্টু কত লিখবো? cos 60 ডিগ্রি। চলো cos 60 ডিগ্রি ভ্যালু কত হয়? হাফ। হাফ বসিলে 2 হয়ে যায়, ক্যালকুলেট করে দেখো কত আছে? √3m। দ্যাটস ইট অ্যান্সার। তো আই হোপ বুঝাতে পেরেছি সবাইকে। ক্লিয়ার হয়েছে? তাহলে ম্যাগনেটিক মোমেন্টের জন্য যে দুটো ডায়াগ্রাম দিয়েছিলাম সেগুলো আশা করি কোনো রকমের সমস্যা ক্রিয়েট করেনি আমাকে বুঝতে গিয়ে। ক্লিয়ার হয়েছে ব্যাপারটা? চলো নেক্সট বুঝছি, নেক্সট বুঝবো। ক্লিয়ার? পাল্টালাম এটা ভাই, হয়েছে নিশ্চয়? ক্লিয়ার? শুভম বুঝতে পেরেছ? এটা করি। বলছে ফলোইং ফিগার শোজ দ্য অ্যারেঞ্জমেন্ট of bar magnets in different configurations. Each magnet has magnetic dipole moment m. মানে প্রত্যেকটার ম্যাগনেটিক ডাইপোল মোমেন্ট হচ্ছে m। আমি ক্যাপিটাল M ধরলাম, কোশ্চেনে স্মল m ধরেছে। In which configuration highest net magnetic dipole moment? আচ্ছা বল নেট ম্যাগনেটিক ডাইপোল মোমেন্ট কার উপর ডিপেন্ড করবে? স্যার রুট ওভার m স্কোয়ার প্লাস m স্কোয়ার, দুটোই তো m আছে, প্লাস কি হবে স্যার 2m ইন্টু m ইন্টু কস কত কাজ করবে স্যার?
থিটা, থিটার উপর ডিপেন্ড করবে, হ্যাঁ না বল বল। কস থিটার মান যদি ম্যাক্সিমাম হয় তবে দেখ রেজাল্টেন্টের ভ্যালু ম্যাক্সিমাম পাবি। তো থিটা 90 ডিগ্রিতে কসের ভ্যালু কত হয়? 0। ই তো পাবি না, হ্যাঁ না বলবি। এখানে দেখ নর্থ সাউথ অপোজিটে আছে 180-তে, তার মানে এইদিকে এম কাজ করবে, একটা এম কাজ করবে এইদিকে, একটা এম কাজ করবে এইদিকে, কেটে কুটে কত হয়ে যাবে? ই তো হবেই না, নাকি হ্যাঁ না বল? দুটো এম তো অপোজিটে কাজ করছে। 30 ডিগ্রি যদি দেখি তাহলে cos 30 ডিগ্রি ভ্যালু হয় √3/2, আর এখানে যদি দেখো cos 60 ডিগ্রি তার ভ্যালু কত হবে? হাফ। তো যেহেতু cos 30 ডিগ্রি ভ্যালু ম্যাক্সিমাম হবে নাকি, তাহলে যোগ করলে রুট করলে এটার ভ্যালু সবসময় কি হবে? ম্যাক্সিমামই আসবে। বুঝতে পারছি না? সেই জন্য রেজাল্টেন্টটা এক্ষেত্রে সব থেকে বেশি পাবা। ক্লিয়ার হয়েছে না হয়নি বলবা? না বুঝতে পারছি না ব্যাপারটা? থিটার ভ্যালু 0 থেকে যত বাড়াবো আস্তে আস্তে কি হবে? কমবে রেজাল্টেন্ট নাকি? বুঝতে পারলাম ব্যাপারটা? এবং 180 গিয়ে কি হয়ে যায়? মিনিমাম। দুটো ভেক্টর এ আর বি যদি তাদের মধ্যে অ্যাঙ্গেল 0 হয় তাহলে রেজাল্টেন্ট হবে a প্লাস বি, আর যদি 180 হয় কত হবে? a মাইনাস বি। আর যদি 90 ডিগ্রি হয় √a² প্লাস বি স্কোয়ার। এবার তুমি নিজেই বুঝলে a প্লাস বি সব থেকে বেশি হবে, কারণ থিটার ভ্যালু সেখানে কত আছে স্যার? 0 ডিগ্রি। কোশ্চেনটা দেখবো। তাহলে একটা ম্যাগনেটকে এরকম ভাবে যখন কাটা হচ্ছে তখন তার ম্যাগনেটিক পোলটা কি হচ্ছে? দুভাগে ভেঙে যাচ্ছে। ম্যাগনেটিক পোল যেহেতু দুভাগে ভেঙে যাচ্ছে তাই তার ম্যাগনেটিক মোমেন্টও কত হবে? m/2। এবার এইভাবে যদি না কেটে একটা বার ম্যাগনেটকে আমি লেংথ বরাবর দু টুকরো করতাম, ভাবো তাহলে। তো যখন দু টুকরো করিনি, ধরো তার লেংথ এল আর ম্যাগনেটিক মোমেন্ট এম, তাহলে কি আমি লিখতে পারবো ক্যাপিটাল এম সমান স্যার স্মল এম ইন্টু স্মল এল? হ্যাঁ না বলবা? যেখানে স্মল এম হচ্ছে তার কি না, তো পোল স্ট্রেংথ। এখন নতুন ম্যাগনেটিক মোমেন্ট কত হবে? নতুন ম্যাগনেটিক মোমেন্ট স্যার পোল স্ট্রেংথ তো সেম আছে, হ্যাঁ না বল? পোল স্ট্রেংথ তো চেঞ্জ হয়নি, সেম আছে, কিন্তু লেংথ কত হয়ে গেছে? হাফ, হ্যাঁ না বল? লেংথ হাফ হয়ে গেছে, তাহলে ম্যাগনেটিক মোমেন্টও কত হয়ে যাচ্ছে দেখতো? ml/2। ml মানে কত? m। সো m/2। সো বোথ কেসে দেখবো আমরা m/2 হয়। তো ম্যাগনেটকে কাটলে পরে তার মোমেন্ট হাফ হয়ে যাবে অ্যাকচুয়ালি। ক্লিয়ার হচ্ছে ব্যাপারটা? আর কাটো বা এইভাবে কাটো। চলো, আই হোপ বুঝাতে পারলাম। কোনো সমস্যা? পাল্টাবো? চলো এবার দেখি ব্যাপারটা। একটা ম্যাগনেট ধরো সোজা এরকম ছিল, প্লিজ শুনবে কথাটা, এরকম সোজা একটা ম্যাগনেট এরকম ছিল, একটা ম্যাগনেট সোজা এরকম ছিল। এবার তাকে চেঞ্জ করে এরকম শেপ দিয়েছি, এরকম তাকে চেঞ্জ করে এরকম শেপ দিয়েছি, আর বা কে এড়িয়ে যাওয়া হচ্ছে। মানে ভাববা না যে এখানে কোনো পোল আছে, দেয়ার ইজ নো পোল। দেখো একটা লেন্থ কত ছিল? এল, ম্যাগনেটটার লেন্থ ছিল এল। এখন দেখো এরকম ভাবে l/2 করে ফেলেছি দাদা আমি। এখন তাহলে পরে আমার জানতে চাইছি এর ম্যাগনেটিক মোমেন্ট কত হবে। আই হোপ বুঝাতে পারলাম ব্যাপারটা। এর ম্যাগনেটিক মোমেন্ট কত হবে? সো একটা বার ম্যাগনেট ছিল, সেই বার ম্যাগনেটের ছিল লেংথ এল, তাহলে এখান থেকে এটা বানিয়েছি, এখান থেকে এটা বানিয়েছি, তাই তো? তাহলে এর ম্যাগনেটিক মোমেন্ট এখন কত হবে? চলো ভাবি। তো ভাবো, এর যদি পোল স্ট্রেংথ এম হয়, এর যদি পোল স্ট্রেংথ এম হয়, পোল স্ট্রেংথ এম, তাহলে এর নিশ্চয় ম্যাগনেটিক মোমেন্ট হতো ml, হ্যাঁ না বলবি প্লিজ? কোনো সমস্যা? পোল স্ট্রেংথ যদি এম হতো, লেংথ কত আছে? এল, তাহলে নিশ্চয়ই ম্যাগনেটিক মোমেন্ট হতো স্মল এম ইন্টু ক্যাপিটাল এল। কোনো সমস্যা নেই তাতে। এখন তাকে ভেঙে l/2 করা হয়েছে। তুমি বলো আমি কি শেখালাম? যে ম্যাগনেটিক মোমেন্ট বার করতে গেলে তোমাকে খুঁজতে হবে নর্থ পোল, তোমাকে খুঁজতে হবে সাউথ পোল, আর তাদের মধ্যে সোজা দাগ কাটতে হবে, হ্যাঁ না বলো? তাহলে এই সোজা দাগ কাটলে পরে এই ডিস্টেন্সটাই হচ্ছে তাদের নতুন ডিস্টেন্স। তাহলে নিশ্চয়ই এই ডিস্টেন্সটা কত হবে স্যার? এই ডিস্টেন্সটা হবে l²/4 প্লাস l²/4। তার মানে হয়ে যাচ্ছে l/2 ইন্টু √2, দ্যাট ইজ হয়ে যাচ্ছে কত? l/√2। কোনো আপত্তি নাই নিশ্চয়? তার মানে এই ডিস্টেন্সটা হয়ে যাচ্ছে l/√2। তো l/√2 যদি নতুন ডিস্টেন্স হয় তাহলে নতুন ম্যাগনেটিক মোমেন্ট কত হবে স্যার? m ইন্টু l/√2 নিয়ে নিশ্চয় কোনো আপত্তি নাই। কেন আপত্তি হওয়া উচিত? কারণ এখনই তো করে দিলাম রে ভাই, এখনই করে দিলাম। তাহলে ml/√2। এবার ml মানে দেখো ক্যাপিটাল এম, আগের মোমেন্ট, তাহলে নতুন মোমেন্ট কত হবে স্যার?
অতএব নতুন মোমেন্ট হবে আগের যা মোমেন্ট ছিল বাই কত হবে স্যার √2, দ্যাটস ইওর অ্যান্সার। নিশ্চয় কোনো সমস্যা নাই। তাহলে বলো এটা কত হবে? সৌভিক এটা কি করে করবো বলতো? এটা কিভাবে করবো বল? বল, এটা বুঝতে পারছি তো? L/3 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 করেছি, টোটাল লেন্থটা বাকি বুকি এরকম করেছি। বল এবার কত হবে? এনি আইডিয়া? ভেরি গুড। এটা কোন একটা পোল হবে, এটা একটা পোল হবে, বুঝতে পারছো? এগুলো তো পোল নয়। তাহলে নিশ্চয়ই এই ডিসটেন্সটা এখন ধরবো কত হবে স্যার? L/3। তো লেন্থ যদি 1/3 হয়, মোমেন্টটা কত হবে? 1/3 হয়ে যাবে। তো নতুন মোমেন্ট কত হবে? m dash should be equals to m/3। আর কিছু ভাবার দরকার না। তাহলে m dash should be equals to m/3। কোনো আপত্তি আছে এতে? বলবে। ক্লিয়ার? পুরো কিছু হয়েছে? কোনো সমস্যা? বুঝতে পারলাম ক্যালকুলেশন গুলো? এনি ডাউট আছে? ক্লিয়ার আছে? আকাশ বুঝতে পেরেছো? পাঠালাম, ঠিক আছে। এবার যদি এরকম সিচুয়েশন দেয় আর্ক, তাহলে এরকম আর্কের ক্ষেত্রে ম্যাগনেটিক মোমেন্ট কি করে বার করব? চলো বার করি, ভাবি। যাক, আমি একরকম মেথড ভাবলাম, কালকে সোহিনী দেখলাম আর একরকম ভেবেছে, ভালো লাগলো। নতুন কিছু আইডিয়া পেলে পরে সত্যি দ্যাট ইজ মোস্টলি ওয়েলকাম। ভাবো তুমি, আমাকে জিজ্ঞেস করছো কেন? করো, ওই তো অপশন দেওয়া আছে, দেখো কোনটা মিলছে। তো কনসিডার করো এটা নর্থ পোল, ভাবো না এটা সাউথ পোল। চলো ভেবে নাও এটা হচ্ছে নর্থ পোল, এটা সাউথ পোল। চলো তাহলে এখন এদের ম্যাগনেটিক মোমেন্ট কত হবে? চলো ভাবো এর লেংথ। স্যার এর লেংথটাকে আমি ভাবলাম এল। যদি লেংথ এল হয় তাহলে নো ডাউট তার আগে ম্যাগনেটিক মোমেন্ট ছিল স্যার ml। হ্যাঁ না না বলবি প্লিজ? যখন সোজা ছিল, এবার তো ওকে কি করেছে? বাঁকিয়েছি। এবার বাঁকানোর ফলে এরকম ঘটনা ঘটেছে। তাহলে এখন নতুন ম্যাগনেটিক মোমেন্ট কত হবে? আমি যা শেখালাম সেটাকে যদি জাস্ট ইমপ্লিমেন্ট করিস, তাহলে স্যার নর্থ আর সাউথের মধ্যে সোজা দাগ কাটতে হবে। তো নর্থ আর সাউথের মধ্যে সোজা দাগ কাটলে এই দাগটা দাঁড়ায়। তাহলে এখন আমাকে এই লেংথ জানতে হবে নাকি এই লেংথ? হ্যাঁ না না বল? আবার তুই দেখ রেডিয়াস সম্বন্ধে কিছু ধারণাই নাই, তো তোকে রেডিয়াসের সাথে লেংথের রিলেশন তো জানতে হবে। তো রেডিয়াসের সাথে লেংথের রিলেশন অঙ্কন যা বলো সেখান থেকে জানতে পারবো। এস সমান কত হয়ে যাবে? আর থিটা। বুঝতে পারছো? এই এলটাই হচ্ছে আর্ক। হ্যাঁ না না বলো? তো ফ্রম দ্য ফর্মুলা, ফ্রম এস সমান আর থিটা উই রাইট, আমরা লিখতে পারবো কি? উই ক্যান রাইট লেন্থ হচ্ছে এস, তাহলে এল সমান আর থিটা। তো এল সমান আর থিটা যদি করো, তাহলে থিটার ভ্যালু 60 ডিগ্রি, মানে কত? π/3। তাহলে এল সমান আর ইন্টু π/3। এই হলো রিলেশন। থাক এটা এরকম ভাবে। এখন আমার প্রশ্ন হচ্ছে এইটা কত হবে? এইটা, এই ডিসটেন্সটা। চলো ক্লাস 11 এ ভেক্টরের ক্লাস করে দেখো তো। আমরা কি করলাম? এই 60 ডিগ্রিকে দুটো সমান ভাগে কেটে এখানে 90 ডিগ্রি টানলাম। মানে ইচ পার্ট হলো, ভাবো থিটা অ্যাঙ্গেল ছিল, ভাবো থিটা অ্যাঙ্গেল। তাহলে এই পার্টটা কত হয়ে যাবে? θ/2। এটা কত হয়ে যাবে? θ/2। চলো ভাবো এইটা কত হবে স্যার? আর। ক্লিয়ার? এইটা কি 90 ডিগ্রি অ্যাঙ্গেল? হ্যাঁ। তো এখানে যদি সাইন θ/2 চয়েস করিস এই ট্রায়াঙ্গেলে, বল তো স্যার সাইন θ/2 যদি চয়েস করি লম্ব, মানে কত রে? আর। তো লম্ব বাই কত হয়ে যাবে? সরি, লম্ব এটা, তাই তো? লম্ব এটা, এটাকে ধরলাম এক্স। তো স্যার লম্ব এক্স বাই অতিগত আর, বল এক্স সমান কত পেলি? তাহলে আর সাইন, মিটিয়ে দেবো একটু পরে আমি, সাইন θ/2। তো এটা যদি আর সাইন θ/2 হয়, আমি লিখে দিচ্ছি এখানে আর সাইন θ/2, তাহলে এটাও নিশ্চয় কত হবে? আর সাইন θ/2। তাহলে টোটাল লেন্থটা কত হবে বলতো? 2r সাইন θ/2। এটাকে আমি ডি ধরছি। তাহলে নাও ডি শুড বি ইকুয়ালস টু 2r সাইন θ/2। কোনো আপত্তি নেই এতে? এনি ডাউট? তাহলে সেই লেন্থটা কেন হলো 2r সাইন θ/2? এবার বুঝতে পারলি ব্যাপারটা? এইটাই বার করতে হতো, পরীক্ষা হলে কেঁদে মরে গেল আর বেরোতো না। খুব পারতো, অনেকেই পারবে, না পারার কেউ নাই, ঠিক আছে? যে একটু বুদ্ধি খাটাবে সে পারবে। এবার ডি এর ভ্যালু তো বার করতে হবে, চল বসা এক এক করে। আর এর ভ্যালু এখান থেকে বসা।
তো স্যার আর এর ভ্যালু কত হচ্ছে দেখুন তো। আর এর ভ্যালু হচ্ছে 3l বাই পাই, হ্যাঁ না বলবি? তো স্যার আর এর ভ্যালু হচ্ছে 3l বাই পাই, চলো বসালাম। আর সাইন থিটা বাই 2, বলো থিটা মানে কত? 60, 60 বাই 2 মানে 30, সাইন 30 এর ভ্যালু কত? হাফ। 2 2 কেটে গেলে দেখো তো ডি সমান কত পাচ্ছ? স্যার ডি সমান পাওয়া যাচ্ছে 3l বাই পাই, হ্যাঁ না বলবি? তো ডিস্টেন্স পেয়ে গেছিস, ডিস্টেন্স পেয়ে গেছিস, তাহলে এখন কি নতুন ম্যাগনেটিক মোমেন্ট বার করতে পারবি? হ্যাঁ স্যার। তো নিউ ম্যাগনেটিক মোমেন্ট এম ড্যাশ মানে কত স্যার? স্মল এম ইন্টু ডি, হ্যাঁ না বলবি? এবার ডি এর জায়গায় ভ্যালু বসা। তো স্যার কত হবে দেখুন, 3 বাই পাই ইন্টু স্মল এম ইন্টু ক্যাপিটাল এল। আর স্মল এম ইন্টু ক্যাপিটাল এল মানে ছিল আগের ম্যাগনেটিক মোমেন্ট এম, তাই নিউ ম্যাগনেটিক মোমেন্ট উইল বি ইকুয়ালস টু 3m বাই পাই, এন্ড দ্যাটস ইওর অ্যান্সার। ভালো লাগলো অঙ্কটা? তাহলে এবার যে কোনো ক্ষেত্রে আমরা কি বার করতে পারবো ক্যালকুলেশন করে। ক্লিয়ার হয়েছে? এমসিকিউ এ কিন্তু এরকম প্রশ্ন থাকবে তোদের বইয়ে। বুঝাতে পেরেছি পুরো সিচুয়েশনটাকে? ক্রিস্টাল ক্লিয়ার হয়েছে? পুরো সিচুয়েশন কি ক্রিস্টাল ক্লিয়ার হয়েছে? এনি ডাউট রিগার্ডিং দ্য প্রবলেম? বলতে পারো। সমস্যা আছে? নাই? পাল্টালাম। ক্লিয়ার? চলো বলো এটা কি হবে তাহলে? অঙ্কন বলো এটা কি হবে? ত্রিশানজিৎ, ঋষা বলো, তিনজন বলো কি হবে তাহলে? হোয়াট ইজ দ্য ম্যাগনেটিক মোমেন্ট বা নেট ম্যাগনেটিক মোমেন্ট অফ দ্য সিস্টেম? এই সিস্টেমের নেট ম্যাগনেটিক মোমেন্ট কত হবে? চলো ভাবো। অঙ্কিত বলো কত হবে? কেউ ভাবছো? মনে হয়, কেন মনে হচ্ছে? কেন ক্যান্সেল আউট হবে একই দিকে? ওয়াই? বদ্ধলুপ তৈরি হলে কি হয়? বলো বলো বলো, ঠিকই যাচ্ছে, বলো। লজিক ক্লিয়ার হলো না তোমার নিজের মধ্যে? ক্লিয়ার হয়নি এখনো? সত্যি কি তুমি ক্লিয়ার করতে পেরেছো যে কি হয়েছে? বাই হুইচ ফান্ডা ইউ আর সেইং দ্যাট জিরো হবে? বদ্ধলুপ হলো একই দিক মানে বুঝলাম না তো। এটা কিভাবে জানিস? কি 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 থেকে জানলি বল? ঠিকই ধরেছিস, বল। ভেক্টরে কি একটা জিনিস পড়েছিলাম যে ইয়েস, যদি তিনটে বাহুই ভেক্টরের ক্রমানুসারে গৃহীত হয় পর পর, তাহলে পরে তার রেজাল্ট্যান্ট কত হবে? এইটা হচ্ছে ফান্ডা। এইটা বলতে হবে না তো। দেখো এখানে সাউথ নর্থ নিশ্চয়ই কাজ করছে এই দিক বরাবর, এখানকার সাউথ নর্থ কাজ করছে এই দিক বরাবর, আর এখানকার সাউথ নর্থ কাজ করছে এই দিক বরাবর। দেখো ওর কথাই বদ্ধ লুপ। সো অ্যাকচুয়ালি এটা কি হচ্ছে? ট্রায়াঙ্গুলার ল ইউজ করলে পরে সব একই দিকে কাজ করছে। ট্রায়াঙ্গুলার ল একই দিকে কাজ করে না। ক্রমানুসারে দুটি গৃহীত বাহু নিলে অপর বাহু বিপরীত ক্রমে নিতে হবে, তবেই হবে জিরো। যদি অপর বাহু বিপরীত ক্রমে না নিয়ে একই দিকে নিয়ে নাও তখন হয়ে যাবে জিরো। সেই জন্য এক্ষেত্রে কত হয়ে যাবে স্যার? জিরো। ভালো প্রবলেম, বুঝতে পারলাম ব্যাপারটা? চট করে মাথায় আসা খুব মুশকিল, যদিও তোমরা জিরোতেই উত্তর দেবা জানি আমি, তাই না? আন্দাজে দিলেও জিরোতেই তো দেবো নাকি? এগুলো তো ক্যালকুলেট করতে পারবো না, ওটাই হবে। চলো, আমি কি বুঝাতে পারলাম ব্যাপারটা? ক্লিয়ার হয়েছে? বুঝাতে পেরেছি? পাল্টালাম। চলো, ম্যাগনেটিক ফিল্ড অন দ্য অ্যাক্সিস অফ এ ম্যাগনেট। যে কোনো একটা ম্যাগনেটের অ্যাক্সিসের উপর ম্যাগনেটিক ফিল্ড কত হবে? তো এটাকে আমি ক্যালকুলেট করার চেষ্টা করছি। দেখো তো কনসিডার করো যে কোনো একটা ম্যাগনেট চয়েস করেছি। এই ম্যাগনেটের লেন্থ হচ্ছে 12, আর এটা হচ্ছে -m, এটা হচ্ছে +m। মানে কি? এটা নর্থ পোল আর এটা কি পোল? সাউথ পোল। এখান থেকে মিডল থেকে আর দূরত্বে গিয়ে পি পয়েন্ট আছে, সেখানে আমি ম্যাগনেটিক ফিল্ড বার করতে চাইছি। তাহলে সেন্টার থেকে আর দূরত্বে আমার কি আছে? একটা পয়েন্ট, সেখানে আমি ম্যাগনেটিক ফিল্ড বার করতে চাইছি। হোয়াট উইল বি দ্য ম্যাগনেটিক ফিল্ড? চলো বলো। তো আমরা যদি একটু সিমিলারিটি বজায় রাখি, চলো বলো। ইলেকট্রিক ফিল্ডের ফর্মুলা কি পেয়েছিলাম? 1/4πε0 Q/r²। তাহলে বলো তো, আমি সেম ফর্মুলা লিখলে পরে ম্যাগনেটিক ফিল্ড সমান 1/4πε0 m/r² লিখতে পারবো? হ্যাঁ না বলো? কেন? μ0/4π
স্মল এম বাই আর স্কোয়ার লিখতে পারবো, কেন? কিউটা এখানে ছিল চার্জ, আর স্মল এমটাও তো চার্জের মতোই কাজ করছে, দ্যাট ইজ ম্যাগনেটিক পোল স্ট্রেংথ। যেমন কুলম্বের সূত্র কাজ করছিল, এফ সমান 1/4πε0 Q1 Q2 বাই আর স্কোয়ার। বলো এখানে কি আমরা ম্যাগনেটিক ফোর্সটা এইভাবে লিখতে পারবো μ0/4π m ইন্টু এম? হ্যাঁ না বলো, কারণ এম ইন্টু এম লিখলাম, দুটোই তো সেম। আর আমি মাইনাসটাকে অ্যাভয়েড করছি কেন? ডাইরেকশনের জন্য। বাই কত হয়ে যাবে? আর স্কোয়ার, এক্স্যাক্টলি সেম, ইয়েস অর নো? তাহলে বলো এইখান থেকে যদি এই ডিস্টেন্সের কথা ভাবো আর হয়, এই ডিস্টেন্স যদি আর হয়, এই ডিস্টেন্স যদি আর হয়, তাহলে পরে প্লিজ শুনবে, এই নর্থ পোলের জন্য এখান থেকে এইটুকু ম্যাগনেটিক মোমেন্ট কত, ম্যাগনেটিক ফিল্ড কত হবে? B1 সমান μ0/4π ইন্টু এম বাই কত লিখবো? নিশ্চয় এই দূরত্বটা হবে আর মাইনাস এল, হ্যাঁ না বলবা? তো স্যার আর মাইনাস এল এর হোল স্কোয়ার। এটা কোন দিক বরাবর কাজ করবে? এটা যদি ও হয়, এটা কাজ করবে ওপি বরাবর। আর মাইনাস এম এর জন্য যদি দেখো B2 হয়, তাহলে B2 শুড বি ইকুয়ালস টু μ0/4π এম বাই, এবার ডিস্টেন্সটা হয়ে যাবে আর প্লাস এল, মনে পড়ছে ইলেকট্রোস্ট্যাটিক্সে করেছিলিস, এটা হয়ে যাবে পিও বরাবর। দেখতেই পাচ্ছিস নর্থ পোল কাছে আছে, তাই এর বিকর্ষণ বলটা এখানে বেশি কাজ করবে রাদার দ্যান দা আকর্ষণ বল। সেই জন্য নেট ম্যাগনেটিক ফিল্ড উইল বি ইকুয়ালস টু লাইক দিস, B1 মাইনাস B2। ইলেকট্রোস্ট্যাটিক্স বাবা একদম এক্স্যাক্টলি। তো বি সমান কত ছিল? B1 মাইনাস B2। তো B1 মাইনাস B2 যদি মান বসাও, তাহলে দেখো μ0/4π কমন চলে যায়, তার সাথে এমও কমন চলে যায়, এবং পড়ে থাকছে দেখো 1/r মাইনাস এল এর হোল স্কোয়ার মাইনাস 1/r প্লাস এল এর হোল স্কোয়ার। এটাকে যদি ঠিকঠাক করে লেখো, তাহলে μ0/4π এম নিচে হয়ে যাবে আর স্কোয়ার মাইনাস এল স্কোয়ার এর হোল স্কোয়ার, স্কোয়ার আছে, আর উপরে লিখবো আর প্লাস এল এর হোল স্কোয়ার মাইনাস আর মাইনাস এল এর হোল স্কোয়ার। তাহলে উপরে আছে a প্লাস বি এর হোল স্কোয়ার মাইনাস a মাইনাস বি এর হোল স্কোয়ার, ফর্মুলা কি? 4ab। সো আমরা এখানে লিখবো b সমান μ0/4π 4rl বাই কত লিখবো? আর স্কোয়ার মাইনাস এল স্কোয়ারের হোল স্কোয়ার। এই আসতে 4rl টাকে যদি উপরে একটা এমও আছে, হ্যাঁ, আমি যদি 4rl টাকে ঠিক করি, তাহলে দেখো μ0/4π 2 ইন্টু, তাকাবে, 2 ইন্টু এম ইন্টু 2l ইন্টু আর বাই আর স্কোয়ার মাইনাস এল স্কোয়ার হোল স্কোয়ার, এটা হবে নিশ্চয়। এবার এম ইন্টু 12 এটা মানে নিশ্চয় ম্যাগনেটিক মোমেন্ট, নাকি রে? ম্যাগনেটিক মোমেন্ট হবে। সেই জন্য বি সমান হলো μ0/4π 2mr বাই আর স্কোয়ার মাইনাস এল স্কোয়ারের হোল স্কোয়ার। আর এখন যদি আমরা এলটাকে অ্যাভয়েড করে দিই, তাহলে আর স্কোয়ার মাইনাস এল স্কোয়ারের ক্ষেত্রে এল যদি খুবই ছোট হয় রাদার দ্যান দা আর, তাহলে এল এর জায়গায় আমরা 0 বসিয়ে দিলে পরে পুরো ভ্যালুটা দাঁড়াবে ক্যাপিটাল বি সমান μ0/4π 2m বাই আর কিউব। মনে করতো এটাই করেছিলিস কিনা দেখতো, কতবার করবো একই জিনিস। তাহলে ম্যাগনেটিক ফিল্ড ফর এ বার ম্যাগনেট উইল বি ইকুয়ালস টু μ0/4π 2m বাই আর কিউব। কোথায়? অ্যাক্সিয়াল পয়েন্টে, হ্যাঁ না বল? তাহলে ক্যালকুলেশনটা হলো পুরোটাই at an axial point, at an any axial point। সেই জন্য এটাকে আমরা বি এ বলছি, বি অ্যাক্সিয়াল। আর যদি ভেক্টর দেখতে চাও, বি অ্যাক্সিয়াল এর ভেক্টর হবে এম এর ভেক্টরের সাথে সমান, হ্যাঁ না বলো? এম ভেক্টরের সাথে সমান লিখতে পারবো, আরটাকে এখানে ফিক্স রেখে দাও, বা এম আর আর দুটোই থাকতে পারে, যাই হোক হোয়াটএভার ইউ ক্যান রাইট। বুঝাতে পারলাম নিশ্চয়ই? তাহলে এইটাই ছিল আমাদের অ্যাক্সিয়াল পয়েন্ট। ক্লিয়ার? এটা কি এক্ষুনি ক্যালকুলেট করে দিলাম। তাহলে ক্যালকুলেশন ইন দা নেক্সট স্লাইড, তাই তো?
নেক্সট স্লাইডে। এবার আমি পরের স্লাইডটা আর ক্যালকুলেট করব না। বলো, যদি পারপেন্ডিকুলার বাইসেক্টরে নিয়ে নিই তাহলে কি হবে? মিউ 0/4 পাই, শুধু 2 থাকবে না, হ্যাঁ না বলো? মনে পড়ছে অ্যাক্সিয়ালে যা হয় তার হাফ হয় কোথায়? পারপেন্ডিকুলারে। তাহলে পারপেন্ডিকুলার হবে মিউ 0/4 পাই m/r3। দেখো তাই আছে। সো নো ক্যালকুলেশন নিডেড এট অল। আই হোপ বুঝাতে পেরেছি ব্যাপারটা। সো এখানে নো ক্যালকুলেশন নিডেড, কারণ আমরা এগুলো সবই ইলেকট্রোস্ট্যাটিক্সে পড়ে ফেলেছি। তো এটাকে জাস্ট মেমোরিতে রাখো যে হ্যাঁ এটাই হয়। মুখস্থ রাখো যে ইকুইটোরিয়াল প্লেন বা আমরা যদি তাকে কোনো বিষুব অঞ্চলের উপর রাখি বা পারপেন্ডিকুলার বাইসেক্টরের উপর রাখি, তাহলে পরে আমার যে ম্যাগনেটিক ফিল্ড কাজ করবে বি, দ্যাট উইল বি ইকুয়ালস টু মিউ 0/4 পাই m/r3। আর যে কোনো বিন্দুতে কি ছিল যদি মনে করতে পারো, কেউ মনে আছে? ইলেকট্রিক ফিল্ড অ্যাট এনি পয়েন্ট বলে একটা ফর্মুলা ছিল। কি ছিল বলো দেখি, কেউ কে পারবা? বলো বলো। 1/4 pi epsilon 0 into p/r cube into 1 plus t cos square theta। ভেরি গুড, রুট ছিল একটা, তাই না? তাহলে 1/4 পাই এপসাইলন 0 p/r কিউব √3 cos স্কয়ার থিটা প্লাস 1। তাহলে এখানে p এর জায়গায় m লিখবো, আর 1/4 পাই এপসাইলন 0 কি মিউ 0/4 পাই। তো ভ্যালুটা দাঁড়াবে স্যার মিউ 0/4 পাই ইন্টু m/r কিউব √1 প্লাস 3 cos স্কয়ার থিটা। নিশ্চয়ই এটাও মনে আছে। আর বার ম্যাগনেটের ক্ষেত্রে ম্যাগনেটিক ডাইপোল মোমেন্ট কাজ করছে এদিকে, আর দেখো আমার রেজাল্টেন্ট ভেক্টর কাজ করছে এদিকে। তো এই অ্যাঙ্গেলটা যদি 90 ডিগ্রির কম হয়, ভালো করে শুনবা, তাহলে তার ডাইরেকশনটা এদিক বরাবর কাজ করে। যদি 90 ডিগ্রি হয়ে যায়, ডাইরেকশন কোথায় কাজ করবে? এদিকে। বুঝতে পারছি ব্যাপারটা? তাই একটু বোঝানোর চেষ্টা করছি, বোঝো। কোশ্চেন পরীক্ষা দিতে যেন পারো। থিটা যদি 0 ডিগ্রি হয়ে যায় তাহলে ম্যাগনেটিক ফিল্ড কাজ করবে এই দিক বরাবর। শুনবে, দেখো অ্যাক্সিস বরাবর, হ্যাঁ না বলো? এবার থিটাকে আস্তে আস্তে বাড়াচ্ছি, তাহলে আমাদের রেজাল্টেন্ট ভ্যালুটা বাড়বে। বুঝতে পারছো ব্যাপারটা? বাড়ছে দিয়ে যখন থিটা 90 ডিগ্রি হয়ে যাবে তখন কাজ করবে এইদিকে। ক্লিয়ার হলো? তার মানে 0 to 90 তে এইখানে লাই করবে ও। ক্লিয়ার হয়েছে ব্যাপারটা? না বুঝতে পারিসনি বলবি এবার। তাই তো হবে রে নাকি? হ্যাঁ না বলবি? বল, অ্যাক্সিয়াল পয়েন্টে ম্যাগনেটিক ফিল্ড কোথায় কাজ করছিল? স্যার অ্যাক্সিস বরাবর কাজ করছিল। থিটা কত? 0। যখন থিটাকে 90 ডিগ্রি করে দিচ্ছি, কোন দিক বরাবর কাজ করছে? দেখ অপোজিটে। তাই তো শেখাচ্ছি রে বাবা। যখন 0 আছে তখন এইদিকে, যখন 90 আছে তখন এইদিকে। সিম্পল। তার মানে আমি থিটার মানটা যদি জানতে পারি, তাহলে এর ডাইরেকশনকে মোটামুটি আন্দাজ করতে পারবো উইদাউট ক্যালকুলেশন। কেন বলছি? তার পিছনে রিজন হচ্ছে দিস প্রবলেম। তার পিছনে রিজন হচ্ছে দিস প্রবলেম। এবার বুঝতে পারছো ব্যাপারটা? দেখো এখানে tan ইনভার্স √2 দিয়ে রেখেছে। tan ইনভার্স √2, √2 এর ভ্যালু দেখতে পাচ্ছ লাই করছে 1.414, মানে √3 এর মধ্যে লাই করছে নাকি? √3 মানে কত? 1.73 বা 71। তাহলে নিশ্চয়ই থিটার ভ্যালু 0 to 90 এর মধ্যে আছে। তাহলে নিশ্চয় এখানকার জন্য ম্যাগনেটিক ফিল্ডের ডাইরেকশন কোন দিক কাজ করবে? এদিক বরাবর কাজ করবে। দেখো এক উত্তর হয়ে গেল উইদাউট ক্যালকুলেশন। তো এটা ক্যালকুলেট করতে অনেক সময় লাগবে। আমরা এখানে লিখতে পারবো tan আলফা সমান হাফ tan থিটা, tan থিটার ভ্যালু √2, এইভাবে করতে হবে। দিয়ে ক্যালকুলেশন করে একটা বড় ফিগার আউট করে বেরোবো, দরকার পড়লো না। আই হোপ ক্লিয়ার করাতে পেরেছি ব্যাপারটা। এই তো রে বাবা, সবই তো বলে দিলাম এক্ষুনি। থিটার ভ্যালু কত আছে এখানে? tan ইনভার্স √2, tan থিটা মানে √2 মানে কি 1.414 তো। আর 60 এর ভ্যালু কত? tan √3। তাহলে নিশ্চয়ই ব্যাপারটা 60 এর কমেই আছে অ্যাকচুয়ালি। বুঝতে পারছো? মানে 0 to 90 এর মধ্যে লাই করছে অ্যাকচুয়ালি। তাহলে তার ডাইরেকশনটা কি হবে? এই দিক বরাবর হবে। দুই দিক হবে না কেন? এটা তো অ্যাক্সিয়াল বরাবর হয়ে যাচ্ছে। বুঝতে পারছি ব্যাপারটা? এটা অ্যাক্সিয়াল বরাবর হয়ে যাচ্ছে একদম পুরোপুরি। আমি কি ক্লিয়ার করতে পেরেছি ব্যাপারটা? আর একটা কি পারপেন্ডিকুলার বাইসেক্টর বরাবর হয়ে যাবে এইদিকে। তো লজিক লাগালে পরে তোমার ক্যালকুলেশনের দরকার পড়বে না। ক্লিয়ার হয়েছে? যাও, এটা ক্যালকুলেট করা যায়, আমি আর ক্যালকুলেট করছি না। আই হোপ লজিকটাকে ক্লিয়ার করতে পেরেছি। আর যদি লজিক না বুঝতে পারো তো ভাই সিম্পল, এখান থেকে বার করার চেষ্টা করো। এটা হচ্ছে ফর্মুলা। এই বেরোলো tan আলফা। দেখো tan আলফা সমান বেরোবে কত? 1/√2। তাকাবে √2 মানেই তো tan থিটা। তার মানে tan আলফা সমান হয়ে যাচ্ছে 1/tan থিটা। তার মানে স্যার tan আলফা মানে হয়ে যাচ্ছে cot থিটা। cot থিটা মানে কত? tan 90 প্লাস থিটা। তাহলে স্যার tan অফ 90 প্লাস থিটা
এটা মানেই হয়ে যাচ্ছে ট্যান আলফা, তাহলে আলফা মানেই কত 90 প্লাস থিটা, এইখান থেকেই বোঝা যাবে, পরে ব্যাখ্যা করা যায়। চলো প্রিভিয়াস প্রবলেমে আসি, বুঝাতে পারলাম? প্রবলেম দেখি, বলছে একটা ম্যাগনেট রাখা আছে, সেই ম্যাগনেট থেকে একটা ডিস্টেন্স আছে এখানে, একটা ডিস্টেন্স আছে এখানে, তাহলে আমাকে বলছে দুটো পয়েন্টের মধ্যে রেশিও অফ ম্যাগনেটিক ফিল্ড কত হবে। তাহলে একটা আছে 24, তাহলে এইটা 24, এখানে ম্যাগনেটিক ফিল্ড ধরলাম B1, এখানে ম্যাগনেটিক ফিল্ড ধরলাম B2। এবার বলো তো অ্যাক্সিয়াল পয়েন্ট তো দুটোই যেহেতু অ্যাক্সিয়াল পয়েন্ট, তাহলে ম্যাগনেটিক ফিল্ডের ফর্মুলা কি? ম্যাগনেটিক ফিল্ডের ফর্মুলা μ0/4π। আমি ধরে নিচ্ছি যে ম্যাগনেটের লেন্থ খুবই ছোট, তাহলে এটা হবে কত 2m/r³। দেখো একটা ম্যাগনেটের ক্ষেত্রে m হচ্ছে ফিক্সড, 2ও ফিক্সড, আর μ0/4π ও ফিক্সড, তাহলে এখানে দেখতে পাচ্ছ বি এর ভ্যালু ডিপেন্ড করবে আর এর উপর। তার মানে আমরা বলতে পারবো এখান থেকে বি ইজ প্রপোর্শনাল টু কত হয়ে যাবে r³। তাহলে এখান থেকে আমরা বুঝতে পারছি বি ইজ প্রপোর্শনাল টু 1/r³। তাহলে B1/B2 যদি করি তাহলে r2³/r1³। চলো r2 মানে কত B2 48, তো 48/24 তার কিউব মানে 2 এর কিউব মানে কত হয় স্যার 8। সো দ্যাটস ইওর আনসার। বেরিয়ে গেল সহজ করে অঙ্ক। কি করে ক্যালকুলেটটা করছি বোঝো, পরীক্ষার হলে তুমি একাই থাকবে আর সামনে তোমার কোশ্চেন। তাহলে আমরা একটা বার ম্যাগনেট পেলাম, তার লেন্থ দিয়েছিল 3 সেমি, তো আমরা ধরে চলছি যে 3 সেমি তুলনায় 24 সেমি যথেষ্ট বড়। এই সেন্সে প্রবলেমটাকে আমরা করার চেষ্টা করলাম। ক্লিয়ার? বুঝাতে পারলাম? আর যদি না করতে চাও বড় ফর্মুলা ইউজ করো, ভ্যালু প্রায় কাছাকাছি আসবে, এমন কিছু হেরফের হবে না। ক্লিয়ার? চলো, ও আলটিমেটলি কেটেই যাবে, ম্যাগনেটিক মোমেন্ট তো ফিক্স, তাই না? বলো এটা কি হবে? আমাকে দুটো ম্যাগনেট দিয়েছে, এটা একটা ম্যাগনেট, এটা একটা ম্যাগনেট। এই ম্যাগনেটের মিড পয়েন্ট থেকে ডি দূরত্বে ম্যাগনেটিক ফিল্ড কত হবে? চলো আমি আর একটা অপশন দিয়ে দিচ্ছি এখানে, ই অপশন 0। বলছে তো হবে না, বুঝতে পারছি নাকি, আপনি দিচ্ছেন যখন। হতেও তো পারে প্রশ্ন ভুল আছে, আমি E0 দিলাম একটা 5 নম্বর অপশন। চল বল এবার কি হবে। বন্ধ রাখ ফ্যানটা। অপশন এ কেন বলো? ভেরি গুড। তো আমরা একটু আগে দেখলাম যে একটা ম্যাগনেটের ক্ষেত্রে ডাইপোল মোমেন্ট যেদিকে কাজ করে ফিল্ড তার অপোজিটে কাজ করে, হ্যাঁ না বলবি? ইকুয়েটোরিয়াল প্লেনে, মনে পড়ছে নিশ্চয়। তাহলে এই দিকে যদি ডাইপোল মোমেন্ট কাজ করে এর দরুন ফিল্ড এদিকে, এর ডাইপোল মোমেন্ট এদিকে কাজ করলে এর দরুন ফিল্ড এদিকে, দুটোর ফিল্ড এদিকে। আর ইকুয়েটোরিয়াল প্লেনে ম্যাগনেটিক ফিল্ডের ভ্যালু হয় μ0/4π m/r³। তো μ0/4π m/d³, ডি দূরত্ব আর দ্বিগুণ হয়ে যাবে কারণ দুটো যোগ হয়ে যাচ্ছে একই দিকে। সো দ্যাট শুড বি আনসার। ভেরি গুড। ক্লিয়ার হচ্ছে নিশ্চয়? বুঝতে পারলাম ব্যাপারটা? ক্লিয়ার? কোনো সমস্যা? পাল্টালাম, এটা করিয়ে দিলাম। ফোর্স অন ম্যাগনেটিক ডাইপোল ইন অ্যান এক্সটার্নাল ম্যাগনেটিক ফিল্ড। কোন একটা এক্সটার্নাল ম্যাগনেটিক ফিল্ডের উপর কোন একটা ম্যাগনেটিক ডাইপোল যদি থাকে তার উপর কত ফোর্স কাজ করে। তো দেখো ম্যাগনেটিক ডাইপোলকে রাখো, তাহলে এটা যদি ম্যাগনেটিক ডাইপোল হয় তাহলে তার যে কোনো একটা মেরুর উপর ফোর্স কত কাজ করবে, দ্যাট ইজ F সমান mb। নিশ্চয়ই তাই হবে, যেখানে m হচ্ছে পোল স্ট্রেংথ আর b হচ্ছে ম্যাগনেটিক ফিল্ড। এবার লক্ষ্য রাখো শুধুমাত্র F কাজ করবে না, এই দিক বরাবর যদি F কাজ করে এই দিক বরাবর -F ও কাজ করবে, মানে কি অপোজিট ফোর্স। তো এই ফোর্স দুটো কাজ করে এবং দুটো ফোর্স কাজ করার জন্য আমরা এখানে বলে দিই ফোর্স কত হয়ে যায় 0, কিন্তু সেখানে টর্ক কাজ করবে, হ্যাঁ না বলো? তো একটা ইউনিফর্ম ম্যাগনেটিক ফিল্ডে যদি কোন একটা ম্যাগনেটিক ডাইপোলকে রাখা হয়
তাহলে তার উপর নেট ফোর্স হয়ে যায় স্যার 0। বাট যদি দেখো টর্ক কাজ করে বলে ওকে ঘুরিয়ে দেয়। কিন্তু যদি ফিল্ডটা নন ইউনিফর্ম হয়, ইলেকট্রিক ফিল্ডে বারবার কোশ্চেনটা করেছিলাম, নন ইউনিফর্ম ফিল্ডের ক্ষেত্রে আমরা দেখব সেখানে ফোর্স 0 হয় না, আবার টর্কও কাজ করে। তাই মাথায় রাখবা, ইলেকট্রিক ডাইপোল হোক বা ম্যাগনেটিক ডাইপোল হোক, তাকে যদি কোনো ফিল্ডে রাখা হয়, ইলেকট্রিক ফিল্ড বা ম্যাগনেটিক ফিল্ডে, যদি সেটা ইউনিফর্ম হয় তাহলে কোনো ফোর্স কাজ করবে না, ফোর্স নেট 0 হয়ে যাবে, বাট দেয়ার উইল বি ওয়ার্কিং সাম টর্ক। কিন্তু যদি সিস্টেমটাকে নন ইউনিফর্মে রাখা হয় তাহলে পরে সেখানে কি করবে, পুরোপুরি কি হবে, ফোর্সও কাজ করবে, টর্কও কাজ করবে। আমি কি টর্কের ভ্যালু বার করে দিলাম? আর করছি না, আমরা এখান থেকে শুধু স্টেবল অ্যান্ড আনস্টেবল ইকুইলিব্রিয়ামটাকে নিয়ে একটু আলোচনা করব। দেখো তো টর্ক সমান পেয়েছো এম ক্রস বি, দ্যাট ইজ টাউ সমান এম বি সাইন থিটা। একটু ভাবো যে আমি এইভাবে রেখেছি, ফোর্স কোন দিকে কাজ করছে, ভাবো ফোর্স কাজ করছে স্যার এইদিকে, আর ফোর্স কাজ করছে এইদিকে। এই বরাবর কাজ করার জন্য এই ম্যাগনেটিক ফিল্ডের ফোর্স টর্ক করার জন্য এইভাবে ঘুরিয়ে রেখে দেবে, এবং এই জায়গায় কি সে স্থির থাকবে? হ্যাঁ স্যার। আমি যদি ওকে আবার একটু সরিয়ে দিই, আবার আগের অবস্থায় চলে আসবে। এরকম ইকুইলিব্রিয়ামকে কি বলা হয় বলতো? স্টেবল ইকুইলিব্রিয়াম। হ্যাঁ না বলবি, কোন একটা বস্তু যে ইকুইলিব্রিয়াম আছে তাকে যদি আমি সামান্য পরিমাণ ডিসপ্লেস করি, দিয়ে সে যদি আবার আগের অবস্থায় ফিরে আসে, আগের ইকুইলিব্রিয়াম পাই, তাকে বলা হবে স্টেবল ইকুইলিব্রিয়াম। যেমন একটা বইকে রেখেছিস এরকম ভাবে, যেমন বই থাকে অ্যাকচুয়ালি, তো আমরা যদি এইভাবে বইটাকে রাখি, এইভাবে বইটা আছে, দিয়ে বইটাকে যদি আমি সামান্য পরিমাণ ফ্লিপ করে এরকম তুলি, আবার আগের অবস্থায় চলে আসছে, এটা হচ্ছে স্টেবল ইকুইলিব্রিয়াম। কিন্তু বইটাকে অনেক সময় দেখবি এইভাবেও রাখা যায়, আমি ধরছি রাখা যায়, কিন্তু তাকে যদি সামান্য ডিসপ্লেস করি আবার আগের অবস্থায় আসে না, নতুন ইকুইলিব্রিয়াম পেয়ে যায়, এটা হচ্ছে আনস্টেবল ইকুইলিব্রিয়াম। তো স্টেবল আনস্টেবল তো বুঝলাম স্যার। তো যখন থিটা 0 ডিগ্রি হবে তখন সেটা হচ্ছে স্টেবল ইকুইলিব্রিয়াম। হ্যাঁ না বল? তো স্যার যখন থিটা হবে 0 ডিগ্রি তখন দেখুন টাউ বা টর্ক কত হবে না, তো এম বি সাইন 0 ডিগ্রি, দ্যাট ইজ 0। সো টাউ যদি 0 হয় দ্যাট ইজ স্টেবল ইকুইলিব্রিয়াম। তো স্টেবল ইকুইলিব্রিয়াম মানে ওকে সামান্য ডিসপ্লেস করলেও সে আবার আগের অবস্থায় ফিরে আসবে। হোয়াট ইফ আমরা যদি থিটাকে 180 ডিগ্রি করে দিই, এবার থিটাকে যখন 180 ডিগ্রি করব, ভাব আমি ওকে কি করেছি, এইভাবে কোন রকমে আটকে রেখেছি, কোন রকমে, কিন্তু ওকে যদি সামান্য ডিসপ্লেস করি, দেখ একটা ফোর্স কাজ করবে এইদিকে, একটা ফোর্স কাজ করবে এইদিকে, দিয়ে ওকে কি করবে, ঘুরিয়ে আবার আগের অবস্থায় নিয়ে চলে আসবে। তাহলে এইটা হয়ে যাচ্ছে কি আমার আনস্টেবল ইকুইলিব্রিয়াম। বুঝতে পারলাম ব্যাপারটা? তো এটা হয়ে যাচ্ছে আমার আনস্টেবল ইকুইলিব্রিয়াম। সো যদি থিটা 180 ডিগ্রিতে দেখো, টাও সমান কত হচ্ছে, এম বি সাইন 180 ডিগ্রি, সাইন 180 ডিগ্রি 0, দুটো কেসেই টাও 0 হচ্ছে, বাট একটা হবে স্টেবল আর একটা হবে আনস্টেবল ইকুইলিব্রিয়াম। তো যদি বাই চান্স কখনো ম্যাচিং কলাম হোক বা অ্যাসারশন রিজন হোক বা এরকম টাইপের কোশ্চেনে শর্ট করে দিয়ে দেয়, যেন মাথায় ঢুকে যায় যে টর্ক ক্রিয়েট তো করবে, তার জন্য স্টেবল আর আনস্টেবল ইকুইলিব্রিয়াম হওয়ার দুটি শর্ত হচ্ছে থিটা 0 আর 180। বোথ কেসেই টাউ টর্ক 0 হবে, টর্ক দুটো ক্ষেত্রেই 0 হবে, কিন্তু একটাতে থিটা হবে 0 ডিগ্রি, একটাতে হবে থিটা 180 ডিগ্রি, সো দ্যাট যে আমরা স্টেবল অ্যান্ড আনস্টেবল ইকুইলিব্রিয়াম এখান থেকে খুঁজে পাবো। আমি ক্লিয়ার করাতে পেরেছি? আই হোপ কোনো সমস্যা হয়নি, বুঝাতে পেরেছি। এরপর 2-3টে অঙ্ক আছে তোদের বাড়িতে, এটা হোমওয়ার্ক থাকবে, পিডিএফ নিশ্চয়ই পেয়ে যাবি তোরা বাড়িতে, তো করবি, ঠিক আছে? চল, পোটেনশিয়াল এনার্জি অফ ম্যাগনেট ইন এক্সটার্নাল ম্যাগনেটিক ফিল্ড। চলো মনে করে দেখো, আমরা যখন ইলেকট্রিক ফিল্ডের ক্ষেত্রে পোটেনশিয়াল এনার্জি বার করেছিলাম, তো স্যার ইউ ছিল মাইনাস পি ডট ই ডট। হ্যাঁ না বল? পি ডট ই আসতে ভাই। তাহলে বলো তো, এটা যদি ইলেকট্রিক ফিল্ডের ক্ষেত্রে হয় তাহলে নিশ্চয় ম্যাগনেটিক ফিল্ডের ক্ষেত্রেও মাইনাস এম ভেক্টর কি লিখবো, ডট বি ভেক্টর। হ্যাঁ না বল? এম ভেক্টর ডট বি ভেক্টর, মনে পড়ছে নিশ্চয়? একই লিখবো। আর এখানে ওয়ার্ক ডান কত ছিল স্যার? এখানে ওয়ার্ক ডান ছিল পিই কস থিটা 1 মাইনাস কস থিটা 2, এটা ছিল আমার স্যার ওয়ার্ক ডান। তাহলে এখানেও নিশ্চয় ম্যাগনেটিক ওয়ার্ক ডান হবে কত না, তো স্যার এম বি কস থিটা 1 মাইনাস কস থিটা 2। রেফারিং টু, তোমরা ছায়া প্রকাশনীর বই দেখতে পারো, রেফারিং টু ছায়া প্রকাশনীর বই, ইউ ক্যান হেল্প, টেক হেল্প।
6 কোশ্চেন পরে হেল্প নিতে পারো। ক্লিয়ার? এবার সেম লজিক এখানে করানো আছে। এখানে cos θ1 মাইনাস cos θ2 করবা, এটা মাইনাস নয় প্লাস নেবা, cos θ1 মাইনাস cos θ2 নেবা। কারেকশনটা আমি করে দিলাম। এক্সটার্নাল টর্কের সাথে sin θ d θ করব, সেই আমরা করলাম। ক্লিয়ার? চলো আই হোপ বুঝাতে পেরেছি ব্যাপারটা। ক্লিয়ার? এই অঙ্কটা দেখে নিই একটু। বলছে দ্য ওয়ার্ক ডান ইন রোটেটিং এ বার ম্যাগনেট অফ ম্যাগনেটিক মোমেন্ট m ফ্রম ইটস আনস্টেবল ইকুইলিব্রিয়াম। বলতো আনস্টেবল ইকুইলিব্রিয়াম মানে থিটা কত হবে স্যার? 180 ডিগ্রি ইনিশিয়াল অ্যাঙ্গেল। তারপর তাকে কোথায় নিয়ে আসবো? স্টেবল ইকুইলিব্রিয়াম। তাহলে θ2 কত হবে? 0। মানে আমাকে বলেছে এই রকম সিচুয়েশন থেকে ওকে ঘুরিয়ে এইভাবে আনবো, তাহলে পরে আমার ওয়ার্ক ডান কত হবে? তো স্যার ওয়ার্ক ডান কত হবে? তো ওয়ার্ক ডান শুড বি ইকুয়ালস টু mb cos θ1 মাইনাস cos θ2। তো স্যার mb cos 180 ডিগ্রি মাইনাস cos 0, mb cos 180 ডিগ্রির মান কত? -1 -1 কত হয়ে গেল? -2, দ্যাট ইজ -2 mb। তো -2 mb উইল বি ইওর অ্যান্সার। মানে কাজ করতে হলো না, নিজেই করে দেবে তো, নিজেই তো ঘুরে স্বাভাবিক না? তুই বল না, এখানে আমাকে কাজ করতে হবে না, নিজেই করে দেবে, নিজেই তো ঘুরিয়ে দেবে ও। বরং অপোজিটে নিয়ে আসতে গেলে তখন হ্যাঁ, ভেরি গুড অবজারভেশন, ভেরি গুড। মাইনাসটা এই জন্য বোঝানো হলো। ক্লিয়ার হলো ব্যাপারটা? বুঝতে পেরেছি? চলো এই অঙ্কটা বাড়িতে করবে, পরপর 3টে অঙ্ক আছে, আমি পিডিএফ দিয়ে দেবো, বাড়িতে ট্রাই করবে। সো হোমওয়ার্ক, হোমওয়ার্ক অ্যান্ড হোমওয়ার্ক সোজা আছে, বাড়িতে ট্রাই করবে। এইটা লাস্ট টপিক আলোচনা করে আমরা ছাড়বো। ক্লিয়ার? চলো আসতে ভাই, দেখো ছুটি হয়নি এখনো, এত তাড়াতাড়ি ছুটি ছুটি করছিস কেন তোরা? কতক্ষণ? 1.5 ঘন্টা পড়িয়েছি কিনা আমি। চলো দেখি হয়েছে এতদূর পর্যন্ত কোনো সমস্যা? এবার একটু আমরা একটু ভালো করে বুঝবো একটা জিনিসকে। আমরা এতক্ষণ ধরে বললাম যে একটা কারেন্ট ক্যারিং কন্ডাক্টর, সরি, কারেন্ট ক্যারিং কন্ডাক্টর ম্যাগনেটের মতো কাজ করে। তাহলে কারেন্ট ক্যারিং কন্ডাক্টর লুপ দিয়ে তৈরি হয় সলিনয়েড। তাহলে সলিনয়েড নিশ্চয়ই কিসের মতো কাজ করবে? ম্যাগনেটের মতো। আমরা সেটা এবার দেখবো, তাকাবে। তো আমরা যদি একটা সলিনয়েড দেখি, এটা একটা সলিনয়েড, এখানে অনেকগুলো পাক সংখ্যা আছে, আমি সেগুলো দেখাইনি। এই সলিনয়েডের টোটাল লেন্থ কত স্যার? না তো মাথায় রাখবা, সলিনয়েডের টোটাল লেন্থ হচ্ছে কত? 12। আর নাম্বার অফ টার্নস পার ইউনিট লেন্থ স্মল n। তাহলে টোটাল লেন্থ হচ্ছে 12 আর নাম্বার অফ টার্নস পার ইউনিট লেন্থ হচ্ছে n। আস্তে, তাহলে টোটাল টার্ন কত হবে? টোটাল নাম্বার অফ টার্ন শুড বি ইকুয়ালস টু n ইনটু 12। আমি ধরে নিলাম কারেন্ট হচ্ছে কত? I, আর রেডিয়াস অফ ইচ লুপ, রেডিয়াস অফ ইচ লুপ হচ্ছে স্মল a। এই ছেলে আসতে একটু কথা বলো, পড়াটা বোঝো বাবা। বুঝতে পারছি ভালো লাগছে না পড়তে, সায়েন্সের পর পড়বে না, ঠিক আছে, যতদিন আছো ততদিন তো পড়ো। জানুয়ারির পর থেকে বইগুলোতে আগুন লাগিয়ে দিই, অসুবিধা নাই। কি বলবো? রেডিয়াস অফ ইচ লুপ হচ্ছে a। এতই বিরক্ত লাগলে সায়েন্স নেওয়া উচিত হয়নি বাবা, তাই না? साइंस তখন তো जोश में आकर होश खो बैठकर साइंस ले लिया, अब जब साइंस ले रहा है तब ऊ आ कर रहे हो। তো রেডিয়াস অফ ইচ লুপ কত হচ্ছে? a। ক্লিয়ার? তাকাবে। তাহলে বলো তো, এর এখন যদি আমি ম্যাগনেটিক মোমেন্ট বার করতে চাই, তো স্যার ম্যাগনেটিক মোমেন্ট কত হবে? m। m মানে স্যার আই এ, বলো হ্যাঁ না না? আই এ। কিন্তু যেহেতু n নাম্বার অফ পাক সংখ্যা আছে, তাই আমি কি লিখবো? এন আই এ। হ্যাঁ না না বলবি? চল আই এর জায়গায় আর রাখলাম, এ মানে কত? পাই এ স্কোয়ার হবে।
আর এন এর জায়গায় এন ইন্টু কত হবে 12, এটা হচ্ছে এম, এটা হচ্ছে ম্যাগনেটিক মোমেন্ট আই ইন্টু পাই এ স্কোয়ার ইন্টু 12 ইন্টু এন। ক্লিয়ার হচ্ছে ব্যাপারটা? তাহলে এটা হচ্ছে ম্যাগনেটিক মোমেন্ট। কি করে বার করলাম? এনআইএ, বারবার ক্লাসের প্রথম থেকে শেখালাম। আই ইন্টু এ মানে হচ্ছে ম্যাগনেটিক মোমেন্ট, তার সাথে নাম্বার অফ টার্ন গুণ করে দিলাম এন। এখন আমি কি করলাম দেখবে একটু, সেন্টার থেকে আমি জানতে চাইছি আর দূরত্বে ম্যাগনেটিক ফিল্ড কত। আমি সেন্টার থেকে এক্স দূরত্বে একটা ছোট্ট অংশ ডিএক্স কেটে নিলাম, সেন্টার থেকে এক্স দূরে একটা ডিএক্স কেটে নিলাম। এই ডিএক্সটার জন্য এখানে ম্যাগনেটিক ফিল্ড কত আগে বার করি। চলো, ডিএক্স এর জন্য ম্যাগনেটিক ফিল্ড যদি ডিবি হয়, তো স্যার ডিএক্স এর জন্য ম্যাগনেটিক ফিল্ড ডিবি হলো ডিবি সমান, বলো এটা কি একটা সার্কুলার লুপের মতো কাজ করছে? হ্যাঁ স্যার। আর সার্কুলার লুপের ক্ষেত্রে ম্যাগনেটিক ফিল্ডের ফর্মুলা কত না, তো সার্কুলার লুপের ক্ষেত্রে ম্যাগনেটিক ফিল্ডের ফর্মুলা বি ইকুয়ালস টু মিউ 0 এনআই আর স্কয়ার বাই কত হয় 2 আর স্কয়ার প্লাস এক্স স্কয়ার হোল টু দি পাওয়ার 3/2। এখানে দেখো মিউ 0 তো মিউ 0ই আছে, কিন্তু নাম্বার অফ টার্নস এন নাই। কেন স্যার? আপনি তো বলে দিলেন এন আছে। হ্যাঁ, কিন্তু আমি তো ছোট্ট অংশ কেটেছি রে। একক দৈর্ঘ্যে যদি টার্ন হয় এন, এই ছোট অংশটার দৈর্ঘ্য কত ডিএক্স, তাহলে এখানকার টার্ন কত হবে এন ডিএক্স। হ্যাঁ না বলবি? সেই জন্য আমরা এখানে লিখছি মিউ 0 এন ডিএক্স। কারেন্ট কত স্যার? আই, কারেন্টের জায়গায় আই লিখলাম। আর রেডিয়াস কত? এ স্কোয়ার। কেন? দেখ আমি রেডিয়াসটাকে এ ধরেছিলাম, বাই 2 ইন্টু, তাকাবে ফর্মুলা হচ্ছে আর স্কোয়ার মানে রেডিয়াসের স্কোয়ার প্লাস এক্স স্কোয়ার। এক্স স্কোয়ার মানে কি? এই সেন্টার থেকে দূরত্ব, কিন্তু এখন তো ক্যালকুলেশন এখান থেকে হচ্ছে। সেন্টার থেকে দূরত্ব যদি আর হয়, তাহলে এখান থেকে দূরত্ব নিশ্চয়ই আর মাইনাস এক্স হবে। হ্যাঁ না বলবো? সেই জন্য আমরা এখানে লিখবো আর মাইনাস এক্স এর হোল স্কোয়ার তার 3/2। কোনো সমস্যা নাই। এবার যদি আমি টোটাল ম্যাগনেটিক ফিল্ড বার করতে চাই, তাহলে আমাকে কি করতে হবে? ইন্টিগ্রেট করতে হবে। এখন আমি একটা কনসিডারেশন নিয়ে নিতে পারি যে এর তুলনায় আর এক্স খুবই ছোট, দেখতে পাচ্ছ এক্স ছোট আর রেডিয়াসটাও খুব ছোট, তাহলে বি সমান দাঁড়ায় মিউ 0 এন আই এ স্কোয়ার বাই 2 অফ আর কিউব ইন্টিগ্রেশন অফ ডিএক্স। এবার লিমিট কত হবে? এটা যদি সলিনয়েডে 0 হয়, এখান থেকে এটা হচ্ছে এল, এখান থেকে এটা হচ্ছে মাইনাস এল, তাহলে এল থেকে মাইনাস এল এর মধ্যে লিমিট হবে। সো লিমিটটা বসবে মাইনাস এল থেকে প্লাস এল। তাহলে কত হবে স্যার? মিউ 0 এন আই এ স্কোয়ার, নিশ্চয়ই বুঝতে পারছো, ইন্টিগ্রেশন অফ ডিএক্স মাইনাস এল টু প্লাস এল কত হয় 2l হবে নাকি? এল মাইনাস অফ মাইনাস এল বাই কত হবে 2 আর কিউব। তাকাবে এবার এটা যদি একটু সাজানো হয়, তাহলে স্যার মিউ 0 বাই 4 পাই। এবার তাকাবে 4 পাই যেহেতু করেছি, নিচে 2 আছে, তাহলে উপরে নো ডাউট 2 পাই গুণ করতে হবে। তো স্যার 2 পাই এন আই এ স্কোয়ার ইন্টু 2l বাই আর কিউব। এই পুরো টার্মটার কথা ভাবো তো, দেখো তো, পাই এন আই এ স্কোয়ার 2l, পাই এন আই এ স্কোয়ার 2l, দেখতে পাচ্ছ পুরোটা মানে এম। সেখানে পুরোটা যদি এম বসিয়ে দিই, তাহলে ম্যাগনেটিক ফিল্ড বি সমান দাঁড়াচ্ছে মিউ 0 বাই 4 পাই 2m বাই আর কিউব। এতক্ষণ ধরে এটাই পড়ানোর চেষ্টা করেছিলাম, আর এটা দেখো প্রুভ করে দিলাম। তার মানে একটা বার ম্যাগনেটের দরুন, একটা বার ম্যাগনেটের দরুন অ্যাক্সিয়াল পয়েন্টে যে ম্যাগনেটিক ফিল্ড পাওয়া যায়, একটা সলিনয়েডের জন্য সেই পয়েন্টে সেম ম্যাগনেটিক ফিল্ড পাওয়া যায়। তার মানে আমরা বলতে পারি কোন জায়গায় বার ম্যাগনেট রাখাও যা, সেখানে একটা সলিনয়েড রাখাও কি হয়ে যাবে? সেম। আমরা ক্লাস এতদূরই রাখলাম।